হাই স্টুডেন্টস, আমি অনির্বাণ স্যার। ওয়েলকাম টু ফিউচার প্লাস এডুকেশন, যেখানে তোমরা পাচ্ছ বেস্ট কোয়ালিটি এডুকেশন ফর ইউর ফিউচার। আজকে আমরা নিয়ে চলে এসেছি আইসিএসসি বোর্ডসের কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 2 ফর ক্লাস 10 কেমিক্যাল বন্ডিং। এর আগে আমরা পিরিয়ডিক টেবিলও করেছি, এখনও যারা দেখোনি ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, সেখানে চটজলদি গিয়ে সেটা আগে দেখে আসো। আর যারা অলরেডি আমাদের দেখে নিয়েছো ফার্স্ট চ্যাপ্টারটা, তাদের জন্য আজকে চ্যাপ্টার 2 শুরু করব কেমিক্যাল বন্ডিং। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নাও এখনই, কারণ এই চ্যানেলে আমরা প্রতিটা চ্যাপ্টারের ইন ডিটেল নোটস প্লাস অ্যানালাইসিস, চ্যাপ্টার অ্যানালাইসিস লাইন বাই লাইন, তার সাথে কোশ্চেন অ্যান্সার পিওয়াইকিউ সব করিয়ে দেব। কারণ আমাদের একটাই টার্গেট, বোর্ডস 2025 ফর আইসিএসসি স্টুডেন্টস। তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করো নিজের বন্ধুদের মধ্যে, কারণ তোমরা যত সাপোর্ট দেবে তত আমরা ভরসা পাবো আর নতুন নতুন তোমাদের জন্য চ্যাপ্টারসের ভিডিও বানাতে থাকবো। তাই আজকে বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি চ্যাপ্টার নাম্বার 2 কেমিক্যাল বন্ডিং ফর আইসিএসসি বোর্ডস। তাহলে ইন্ডেক্সে যেমন দেখলাম, আমরা পরপর একের পর এক স্টাডি করব যে কি কি আমাদের পড়তে হবে। ফার্স্ট, কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড কি? সবাই আমাদের নেচারে যা যা এলিমেন্ট আছে তারা স্টেবল হতে চায়। যেমন তোমাদের ক্লাসে সবাই ক্লাস টপারদের মতন মার্কস পেতে চায়, একটা স্টেবল মার্কস। তো এলিমেন্টরাও নেচারে টপারদের মতন হতে চায়। পিরিয়ডিক টেবিলে আমরা কি পড়েছি? ওদের ক্লাসের টপারকে গ্রুপ 18 ইনার্ট গ্যাস, যারা অলওয়েজ স্টেবল স্টেটে থাকে। তো বাকি এলিমেন্টসরাও ওরকম ইনার্ট গ্যাসদের মতন হতে চায়, কিন্তু তারা একা সেটা পারে না, কারণ তারা একা স্টেবল স্টেটে থাকে না সবাই। তাই জন্য একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে কেমিক্যালি বাইন্ড করে একটা মলিকিউল বা কম্পাউন্ড তৈরি করে স্টেবিলিটি পাওয়ার জন্য। এই বাইন্ডিংটাকেই বলা হয় কেমিক্যাল বন্ড বা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা। কজ অফ কেমিক্যাল বন্ডিং কি হবে, কেন হতে চায়? এইমাত্র বললাম, টপারদের মতন কেন হতে চাইবে? স্টেবল থাকার জন্য। এলিমেন্টরা নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন পেতে চায়। নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন পেলেই তারা জানে তারা স্টেবল হয়ে যাবে, তাই জন্য তারা কি করে? কেমিক্যাল বন্ড করে। সো কজ অফ কেমিক্যাল কম্বিনেশন কি হবে? টু অ্যাটেন নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন আর টু অ্যাটেন স্টেবিলিটি। ওকে, তো কেমিক্যাল বন্ড আর কজ অফ কেমিক্যাল বন্ডটা নিশ্চয়ই খুব ইজিলি বুঝে গেছো যে আমরা স্টেবল হওয়ার জন্য নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন পেতে চাই, তাই জন্য কেমিক্যাল বন্ডিংয়ে টেক পার্ট করি। এবার আমরা দেখে নিই এই কেমিক্যাল বন্ডিং কি টাইপের হয়। ফার্স্ট টাইপ যেটা বলছে আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আয়নিক ইলেকট্রোভ্যালেন্ট বন্ড মানে মেটালের সাথে নন মেটালের বন্ডিং। আমরা ইন ডিটেলস এরপরে একটা করে পড়ব, আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট। তো এখন আপাতত মনে রাখো, আয়নিক বন্ডিং মানে মেটালের সাথে নন মেটালের বন্ডিং। যেমন আমরা বলতে পারি NaCl। NaCl কি? মেটাল, Na আর Cl নন মেটাল। আয়নিক ফর্মে ওরা বন্ড করবে। কিভাবে করবে আমরা ইন ডিটেলস দেখব। সেকেন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিং কি স্যার? নন মেটালের সাথে আরেকটা নন মেটালের যে বন্ডিং। এই ড্যাশ সাইনটা কিন্তু বন্ডকে রিপ্রেজেন্ট করে, এটা মাইনাস নয়। এই ড্যাশ সাইনটা বন্ডকে রিপ্রেজেন্ট করে, একটার সাথে আরেকটা অ্যাটম বন্ড করে আছে। তো মেটাল নন মেটাল হলে আমরা বলবো আয়নিক, নন মেটাল হলে আমরা বলবো কোভ্যালেন্ট। কোঅর্ডিনেট কি স্যার? কোঅর্ডিনেট যখন একটা মলিকিউল, কিছু কন্ডিশন আছে, লোন পেয়ার থাকতে হবে মলিকিউলটায়। একটা মলিকিউল বা কম্পাউন্ড যখন একটা আয়নের সাথে বন্ড করে তখন আমরা তাকে বলছি কোঅর্ডিনেট বন্ডিং। তো তিনটে টাইপ অফ বন্ডিং আমাদের সিলেবাসে আছে, পড়তে হবে, আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট। এবার আমরা এক একটার আলাদা করে এক্সপ্লেনেশনে আসবো। ফার্স্ট যেই এক্সপ্লেনেশনটা আসবো সেটা হচ্ছে আয়নিক বন্ডিং। পয়েন্ট ওয়াইজ তোমাদের এখানে সাজিয়ে দিয়েছি, ভালো করে পয়েন্ট ওয়াইজ মনে রাখবে, তাহলে আয়নিক বন্ডিং কখনো ভুলবে না যে আয়নিক বন্ডিং কিভাবে তৈরি হয়। ফার্স্ট আয়নিক বন্ডিং এ বলছে ইট ইজ আ বন্ড বিটুইন মেটাল অ্যান্ড নন মেটাল। মেটাল অ্যান্ড নন মেটাল। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন মেটালকে আমি আগেরবার ধরে নিলাম সোডিয়াম, আর নন মেটালকে ধরে নিলাম ক্লোরিন। তাহলে মেটাল নন মেটালের বন্ডিংকে আয়নিক বন্ডিং বলবো।
বন্ডিংটা কিভাবে হয়? মেটাল যারা থাকে তারা ইলেকট্রন লুজ করে, মেটাল যারা থাকে তারা ইলেকট্রন লুজ করে। আমরা জানি একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। ধরো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, তাহলে আমরা বলতে পারি সোডিয়ামের মধ্যে 11টা প্রোটন আছে স্যার প্লাস সাইন, আর 11টা ইলেকট্রন আছে মাইনাস সাইন, তাই টোটাল ওভারঅল চার্জ 0 হচ্ছে। কিন্তু এখানে দেখছি সোডিয়াম একটা ইলেকট্রন লুজ করেছে, তাহলে অ্যাট প্রেজেন্ট স্টেট সোডিয়ামে 11টাই প্রোটন আছে কিন্তু 10টা ইলেকট্রন আছে, তাহলে ওর ওভারঅল অক্সিডেশন স্টেট -1 +1 হয়ে যাচ্ছে। ওভারঅল অক্সিডেশন স্টেট +1 হয়ে যাচ্ছে কারণ একটা প্রোটন এক্সেস। তাই এটা শর্টে মাথায় রাখো, ইলেকট্রন যখন কেউ লুজ করবে তখন সে পজিটিভ চার্জ হবে, সিমিলারলি ইলেকট্রন যখন কেউ গেইন করবে তখন নেগেটিভ চার্জ হবে। তাই এখানে সোডিয়াম ইলেকট্রন লুজ করে পজিটিভ আয়ন তৈরি করছে, আর অন দ্য আদার হ্যান্ড ক্লোরিন ইলেকট্রন গেইন করে Cl- তৈরি করবে। যেই ইলেকট্রন মেটাল ছেড়ে দিল সেইটাই নন মেটাল ক্যাপচার করে নেবে, তাই এদেরকে বলা হয় আ বন্ড ওয়্যার ট্রান্সফার অফ ইলেকট্রন টেক্স প্লেস, কারণ মেটাল নন মেটালকে ইলেকট্রনটা ট্রান্সফার করছে, মেটাল ছেড়ে দিয়ে পজিটিভ, নন মেটাল অ্যাকসেপ্ট করে নেগেটিভ। দেখে নি এখানে কি লেখা আছে। ফার্স্ট পয়েন্ট, বন্ড বিটুইন মেটালস অ্যান্ড নন মেটালস, এখানে Na লিখবো, এখানে Cl লিখবো বোঝার জন্য। মেটালস লুজ ইলেকট্রন অ্যান্ড ফর্মস ক্যাটায়ন, Na থেকে Na+ হয়ে গেল ইলেকট্রন লুজ করে। নন মেটাল অ্যাকসেপ্ট ইলেকট্রনস অ্যান্ড ফর্মস অ্যানায়ন্স, নন মেটাল মানে Cl বলেছিলাম আমরা, নন মেটাল Cl ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Cl- হয়ে যাবে। বন্ড ফরমেশন বিটুইন ইলেকট্রোপজিটিভ মেটালিক আয়ন অ্যান্ড ইলেকট্রোনেগেটিভ নন মেটালিক আয়ন। এইবার কি হবে ভালো করে দেখো, Na পজিটিভ হলো, Cl নেগেটিভ হলো। এই পজিটিভ নেগেটিভ আয়ন্সের মাঝে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হয়, যার জন্য তারা একে অপরের কাছাকাছি এসে একটা বন্ড তৈরি করে, তাকেই বলি আয়নিক বন্ড। আয়ন্সরা যখন বন্ড তৈরি করছে তাকেই বলি আয়নিক বন্ড ভায়া ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আমরা এটা ফিজিক্সে পড়েছি, যে কোনো চার্জ পার্টিকেলসদের মধ্যে, অপোজিট চার্জ পার্টিকেলসদের মধ্যে কি থাকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাই আয়নিক বন্ডিংও তৈরি কিসের সাহায্যে হচ্ছে, দুটো চার্জ পার্টিকেল কাছাকাছি আসছে, ওদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে আর আয়নিক বন্ডিং ফর্ম হচ্ছে। বোঝা গেছে? এরপরে আমরা একটু ডেফিনেশন দেখে নিই। এটা হচ্ছে আয়নিক বন্ডিং কিভাবে তৈরি হয় তার একটা রিপ্রেজেন্টেশন। তাহলে আয়নিক বন্ড কাকে বলবো আমরা? দ্য কেমিক্যাল কম্পাউন্ডস ফর্মড অ্যাজ আ result of transfer of electron from an atom of a metal to an atom of non-metal। এটা আমরা পড়লাম, ট্রান্সফার অফ ইলেকট্রন মেটাল থেকে নন মেটাল। ইলেকট্রোভ্যালেন্সি কাকে বলা হবে? খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রোভ্যালেন্সি জিজ্ঞেস করতে পারে, এই কম্পাউন্ডের এই মেটালটার ইলেকট্রোভ্যালেন্সি কত বা নন মেটালটার ইলেকট্রোভ্যালেন্সি কত। ভ্যালেন্সি মানে আমরা কি জানি, দ্য নাম্বার অফ ইলেকট্রনস গেইন, লুজ অর শেয়ার্ড বাই অ্যান অ্যাটম টু ফুলফিল ইটস নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন। আমরা বলছিলাম বন্ড কেন করি, স্টেবল হওয়ার জন্য। স্টেবলটা হই কিভাবে? এই ভ্যালেন্সির দ্বারা। আমরা স্টেবল হওয়ার জন্য আইদার ইলেকট্রন লুজ করি, কারা করে? মেটাল, বা ইলেকট্রন গেইন করি, কারা করে? নন মেটাল, বা ইলেকট্রন শেয়ার করি, এটাও নন মেটালরা করে। কিসের জন্য? স্টেবল হওয়ার জন্য। এটাকেই বলা হয় ভ্যালেন্সি, কে কত ইলেকট্রন লুজ করছে বা গেইন করছে। সিমিলারলি আয়নিক বন্ডিং ফরমেশনের জন্য মেটালটা কতটা ইলেকট্রন বা কটা ইলেকট্রন লুজ করলো বা নন মেটাল কটা ইলেকট্রন গেইন করলো, সেটাকেই বলা হবে ইলেকট্রোভ্যালেন্সি। ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করার জন্য কে কত ট্রান্সফার অফ ইলেকট্রনস করলো সেটাই হবে ইলেকট্রোভ্যালেন্সি। তো আমরা একবার দেখে নিই কি লেখা। দ্য নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট লুজেস অর গেইনস টু ফর্ম অ্যান ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। খুব ইজি। তাহলে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড কি, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কি, আর ইলেকট্রোভ্যালেন্সি। এরপর আমরা দেখছি একটা কোশ্চেন, ওয়াই আর আয়নিক কম্পাউন্ড স্টেবল। আমরা একটু আগেই বললাম আয়ন্সরা যে কোনো চার্জ পার্টিকেলস, অপোজিটলি চার্জ পার্টিকেলস
কি ফোর্স অফ অ্যাট্রাকশনে বাইন্ড থাকে? স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আর আমরা জানি আয়নিক কম্পাউন্ডস মানে আয়ন্সের মধ্যে বন্ডিং, তাই তারা বন্ডটা কিসের হেল্পে করছে? ওই ফোর্স অফ অ্যাট্রাকশন, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, আর সেই জন্যই তারা স্টেবল হয়। Ionic compounds are held by strong electrostatic force of attraction between the ions. This is the reason for their stability. তাহলে স্যার স্ট্রংগেস্ট আয়নিক বন্ড কি? পিরিয়ডিক টেবিল আমরা এর আগে ভিডিওটা বানিয়েছিলাম, তোমরা যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে এখনই দেখে নাও, কারণ ওইখানে কিছু কিছু ক্যারেক্টার আমাদের পড়তে হবে, যেমন মেটালিক ক্যারেক্টার ডাউন দ্য গ্রুপ গেলে বাড়ে, ওইখান থেকে ডিটেল এক্সপ্লেনেশনটা পড়ে নিও। এখন আমরা ইন শর্ট এটাই জানি, যত বেশি আমরা ডাউন দ্য গ্রুপ যাই তত আমাদের মেটালিক ক্যারেক্টার বাড়ে। তাহলে গ্রুপ 1 এর ক্ষেত্রে CS প্লাস মানে সিজিয়াম প্লাস এর ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার ম্যাক্সিমাম হবে। আর নন মেটালদের মধ্যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ আমরা জানি ফ্লুরিন, তাহলে এর ইলেকট্রোনেগেটিভ নেচার সব থেকে বেশি হবে। তাহলে ভালো করে দেখো, সব থেকে পজিটিভ, সব থেকে নেগেটিভ, তাহলে সব থেকে পজিটিভ আর সব থেকে নেগেটিভের মাঝখানে যেই ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, যেই স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, সেটাও নিশ্চয়ই সব থেকে স্ট্রং হবে। তাই আমাদের স্ট্রংগেস্ট আয়নিক বন্ড বলা হয় সিজিয়াম ফ্লুরাইড বা CSF। তাহলে এটাই আমাদের আয়নিক বন্ডের একটা ডিটেল অ্যানালাইসিস ছিল, যে আয়নিক বন্ড কাকে বলে, সেটা কিভাবে তৈরি হয় ভায়া ট্রান্সফার অফ ইলেকট্রন, আর কেন তারা স্টেবল হয়। এইবার আমরা কিছু কিছু কন্ডিশনস দেখব যে আয়নিক বন্ডরা ফর্ম করতে গেলে তাদের কি ফেভারেবল কন্ডিশন দরকার। ফার্স্ট যেটা বলা হয়েছে লো আয়নাইজেশন পোটেনশিয়াল। সো আবারও বলবো, এটাও পিরিয়ডিক টেবিলে পড়ানো, আয়নিক পোটেনশিয়াল কাকে বলে, আয়নাইজেশন পোটেনশিয়াল। তো আমরা ইন শর্ট এখানে একটু দেখে নিই। এখন লাস্ট শেল থেকে ইলেকট্রন রিমুভ করতে যেই মিনিমাম এনার্জিটা রিকোয়ারমেন্ট হয়, the minimum amount of energy required to remove an electron from the last shell of an atom, তাকে বলা হয় আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি। এইবার স্যার এটা লো কেন দরকার হচ্ছে? যদি হাই হতো তাহলে কি হতো? ভালো করে বোঝো, আয়নাইজেশন এনার্জি মানে যেই এনার্জি দিয়ে আমরা ইলেকট্রনকে ইজিলি বের করে আনতে পারি। আর আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে আমরা দেখেছি মেটালদের থেকে আমাদের ইলেকট্রনকে বের করে দিতে হয়, মেটাল লুজেস ইলেকট্রন টু ফর্ম মেটালিক আয়ন। তাহলে এই ইলেকট্রন যাতে খুব ইজিলি লুজ করতে পারে, তাই জন্য আমাদের এনার্জি কম থাকা উচিত। কারণ যদি খুব বেশি এনার্জি লাগতো ইলেকট্রন লুজ করতে, তাহলে সব মেটাল ফেভারেবল কন্ডিশন পেত না কিন্তু মেটালিক আয়নে কনভার্ট হওয়া। তাই যদি মেটালিক আয়নে কনভার্ট হতে হয়, ইলেকট্রন রেডিলি লুজ করতে হয়, আমাদের অল্প এনার্জিতেই সেটা করতে হবে, যাতে ম্যাক্সিমাম মেটাল সেই কন্ডিশনে ফেভারেবল হয়। তো আমরা এই জন্য বলতেই পারি আমাদের ফার্স্ট কন্ডিশনে লো আয়নিক পোটেনশিয়াল ইজ রিকোয়ার্ড টু ফর্ম আয়নিক বন্ড, যাতে মেটালরা ইজিলি ইলেকট্রন লুজ করতে পারে। তাহলে ফার্স্ট কন্ডিশন আমাদের হয়ে গেল। সেকেন্ড বলছে হাই ইলেকট্রন অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানে কি স্যার? অ্যাট্রাকশন বা অ্যাফেকশন, নামেই আছে। কার ওপর অ্যাফেকশন? ইলেকট্রনের ওপর। তাহলে মেটালরা যেই ইলেকট্রনটা লুজ করলো সেটা তো অ্যাট্রাক্ট করে নিজের কাছে আনতে হবে নন মেটালসের। কারা অ্যাট্রাক্ট করবে? নন মেটালসরা। সেই ইলেকট্রনসটা নন মেটালসদের কাছে অ্যাট্রাক্টেড হয়ে আসবে। এইবার এই অ্যাট্রাকশন এনার্জিটা যদি খুব কম হয়, তাহলে সব নন মেটালসরা অ্যাট্রাক্ট করতে পারবে না। আর যদি নন মেটাল অ্যাট্রাক্ট না করে, নেগেটিভ আয়ন তৈরি হবে না, তাহলে আয়নিক বন্ডিং তৈরি হবে না। তাহলে ফেভারেবল কন্ডিশনের জন্য আমার নিশ্চয়ই এনার্জিটা হাই লাগবে, যাতে ইজিলি অ্যাট্রাক্ট করে আমরা নন মেটালিক আয়ন বানাতে পারি। তাই জন্য আমাদের অলওয়েজ বলা হয় for formation of ionic bond we need high electron affinity। আর লাস্ট পয়েন্ট দেখা যাচ্ছে লার্জ ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স। ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স মানে কিভাবে বুঝবো? এখানে বন্ডিংটা কাদের মধ্যে হচ্ছে? মেটাল যারা পজিটিভ স্টেটে আছে উইথ নন মেটাল যারা নেগেটিভ স্টেটে আছে। তাহলে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাঝে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা ম্যাক্সিমাম থাকে। তাই জন্য আমরা বলছি লার্জ ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স ইজ দ্য ক্রাইটেরিয়া টু ফর্ম অ্যান আয়নিক কম্পাউন্ড বা আয়নিক বন্ড। তাহলে ওয়ান শটে আমরা ভালো করে বুঝে নিই যে আয়নিক বন্ডিংয়ের কি কি আমাদের ফেভারেবল কন্ডিশন হলো। 1 নম্বর লো আয়নাইজেশন এনার্জি,
অল্প এনার্জিতেই যাতে মেটাল ইজিলি ইলেকট্রন লুজ করতে পারে। সেকেন্ড, হাই ইলেকট্রন অ্যাফিনিটি, যেই ইলেকট্রনটা মেটাল লুজ করলো সেটা যাতে ইজিলি বেশি বেশি এনার্জি দিয়ে নন মেটাল নিজের কাছে নিয়ে আসতে পারে। থার্ড, মেটাল ইলেকট্রন লুজ করে তৈরি হয়েছে পজিটিভ আয়ন, নন মেটাল ইলেকট্রন গেইন করে তৈরি হয়েছে নেগেটিভ আয়ন। তাহলে এই ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মধ্যে হাই ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থাকতে হবে, তাহলেই আমাদের ফর্ম হবে আয়নিক বন্ড। আশা করি আয়নিক বন্ডের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার। এরপর আমাদের যেটা জানতে হবে, আয়নিক বন্ডিং তৈরি হয় কিভাবে, তার স্ট্রাকচার কি, তার ইলেকট্রন ডট ক্রস স্ট্রাকচার কিরকম হয়, তার ডায়াগ্রামগুলো কিরকম হয়। সিলেবাসে আমাদের যেগুলো আছে সেগুলোই আমি করাবো, এখানে লিখছি এক একটা করে। NaCl, ফর্মেশন অফ NaCl, ফর্মেশন অফ MgCl2, ফর্মেশন অফ ক্যালসিয়াম অক্সাইড, এই তিনটে আমাদের ভালো করে শিখতে হবে, NaCl, MgCl2 আর ক্যালসিয়াম অক্সাইড। তো ডায়াগ্রাম কিন্তু আমার সাথে সাথে নিজেরাও ভালো করে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করো, ডায়াগ্রাম প্র্যাকটিস না করলে কিন্তু এক্সাম হলে ঠিকঠাক নামিয়ে আসতে পারবে না। ফার্স্ট আমরা NaCl দিয়ে শুরু করছি, ডায়াগ্রামটার নামই হচ্ছে ইলেকট্রন ডট ক্রস ডায়াগ্রাম। তো ভালো করে দেখো কিভাবে করতে হয়। 1 নম্বর NaCl। সো NaCl এর ফার্স্ট আমরা Na লিখবো, Na এর 11 অ্যাটমিক নাম্বার। তো ইলেকট্রনিক কনফিগারেশন কি 2 8 1, ভ্যালেন্সি কি হবে স্যার 1। Cl এর কনফিগারেশন কি 17 2 8 7, ভ্যালেন্সি কি হবে 1। আমরা এখানে প্লাস মাইনাসটা কনসিডার করব না, কারণ ডায়াগ্রামের ক্ষেত্রে +1 -1 এগুলো লাগবে না। তো সোডিয়ামকে আমরা রেড পেন দিয়ে লিখলাম, আর সোডিয়ামে আমরা ইলেকট্রন ডট ক্রস স্ট্রাকচারে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, আমরা শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রনটা আঁকবো, শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রন আঁকবো। ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ভ্যালেন্স ইলেকট্রন মানে লাস্ট শেলে কটা ইলেকট্রনস প্রেজেন্ট আছে সেইটা আঁকবো। তাহলে সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কত 1, আমরা এটা ডট দিয়ে রিপ্রেজেন্ট করি। সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কত 1, তাহলে একটা ডট হবে। এরপর ক্লোরিন, ক্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন কত 7, তাহলে এটা আমরা নামেই আছে ডট ক্রস ডায়াগ্রাম, তাহলে এখানে আমরা ক্রস দিয়ে আঁকবো, 7টা ইলেকট্রন হলো। এইবার ভালো করে দেখো সোডিয়ামের ভ্যালেন্সি কত 1, সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলেও কিন্তু লাস্ট শেলে 8 আছে, ও স্টেবল হয়ে যাবে। আর ক্লোরিনেরও ভ্যালেন্সি 1, ক্লোরিন যদি ওই ইলেকট্রনটাই অ্যাকসেপ্ট করে নেয় লাস্ট শেলে যেটা 7 আছে 8 হয়ে ও স্টেবল হয়ে যাবে। তাহলে এখানে খুব ভালো করে লক্ষ্য করো কি হবে, এই সোডিয়াম ইলেকট্রনটা ছেড়ে দিয়ে ক্লোরিনকে দিয়ে দেবে। তাহলে পরের স্টেপে সোডিয়াম কি হয়ে যাচ্ছে পজিটিভ, এই পজিটিভটা কার সাথে বন্ড করবে, ক্লোরিন, ক্লোরিনের 7টা ক্রস ইলেকট্রন নিজের ইলেকট্রন ছিল, আর একটা সোডিয়াম ওকে দিয়ে দিয়েছে একটা ইলেকট্রন, তাহলে একটা ডট ইলেকট্রন এখন থাকবে, 7টা ক্রস একটা ডট, তাহলে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য ক্লোরিন কি হয়ে যাবে নেগেটিভ। তাহলে এই সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ আয়ন্সের মধ্যে বন্ডিং হলো, তাহলে ওরা কি তৈরি করবে স্যার NaCl। খুব ভালো করে এরকম একটা না একটা ডায়াগ্রাম কিন্তু আসবেই আসবে, ভালো করে এই জায়গাটা নোট করে নাও, সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রন ডট ক্রস স্ট্রাকচার ডায়াগ্রাম। তাহলে কি করলো ভালো করে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আমরা ফার্স্টে কি করব, ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ভ্যালেন্সি লিখে নেব। ডায়াগ্রাম আঁকার সময় নাম্বার অফ ইলেকট্রনস কার আঁকতে হবে, মেটাল নন মেটালদের ভ্যালেন্স ইলেকট্রনসগুলো আঁকতে হবে। আমরা মেটালদেরটা চেষ্টা করব ডট দিয়ে আঁকার, আর নন মেটালসদেরটা ক্রস দিয়ে আঁকার, যাতে ইলেকট্রনসগুলো ডিফারেন্ট এলিমেন্টসের আমরা বুঝতে পারি। মেটাল কি করছে, লাস্ট শেলের ইলেকট্রনটা এখানে সোডিয়াম ছেড়ে দিচ্ছে, লুজ করছে, নন মেটাল সেই ইলেকট্রনটাই অ্যাকসেপ্ট করছে। সোডিয়াম ইলেকট্রন লুজ করে পজিটিভ হচ্ছে, ক্লোরিন ইলেকট্রন লুজ গেইন করে নেগেটিভ হচ্ছে। 7টা ইলেকট্রন দেখো ক্লোরিনের নিজস্ব ছিল, আর একটা ডট ইলেকট্রন যেটা সোডিয়াম থেকে নিয়েছে, তৈরি হয়ে গেল NaCl। আশা করি এই ডায়াগ্রামটা কপি করে ফেলেছো। এরপর আমাদের যেটা আছে MgCl2,
এরপর যেটা আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কিভাবে তৈরি হচ্ছে স্টেপ ওয়াইজ। ফার্স্ট স্টেপে কি করব, ইলেকট্রনিক কনফিগারেশন। ম্যাগনেসিয়াম 12 2 8 2, ভ্যালেন্সি কত স্যার 2, ক্লোরিন 17 2 8 7, ভ্যালেন্সি কত স্যার 1। এইখানে মাথায় রাখতে হবে, পরীক্ষায় এতটাই লিখবে, কিন্তু মনে রাখার জন্য বলছি ভ্যালেন্সিটা আমাদের ইকুয়াল করাতে হবে। ভ্যালেন্সি তো আমার নিজের ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবো না, তাহলে ইকুয়াল কিভাবে করতে পারবো। ম্যাগনেসিয়াম, একটা ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2 আর একটা ক্লোরিনের ভ্যালেন্সি 1, তাহলে আমরা যদি এখানে দুটো ক্লোরিন নিই তাহলে দুটো ক্লোরিন মিলিয়ে ভ্যালেন্সি 2 2 হয়ে যাবে ইকুয়াল। এইটুকু পয়েন্ট মাথায় রাখলেই আমাদের ডায়াগ্রাম নেমে যাবে। জাস্ট আমাদের ভ্যালেন্সিটা ইকুয়াল করানোর জন্য আমরা একটা এক্সট্রা অ্যাটম নিতে হবে। তাহলে এইখানে ম্যাগনেসিয়ামটা আমরা রেড দিয়ে ডিনোট করছি, আর ম্যাগনেসিয়ামের কোন ইলেকট্রন আঁকার সময় লিখতে হবে এই ভ্যালেন্স ইলেকট্রন লাস্ট শেল। তাহলে ভ্যালেন্স ইলেকট্রনে কটা ইলেকট্রন আছে দুটো, তাহলে দুটো ডট দিয়ে দেখিয়ে দিলাম। এবার স্যার ক্লোরিন, ক্লোরিন যেহেতু ভ্যালেন্সি 1 ছিল, কটা ক্লোরিন নিতে হবে দুটো ক্লোরিন। তাহলে এই সাইডে আমি একটা ক্লোরিন নিচ্ছি, তার ভ্যালেন্স ইলেকট্রন কত আগেরটাতেই পড়লাম 7। এইখানে একটা ক্লোরিন নিচ্ছি, তার ভ্যালেন্স ইলেকট্রন কত স্যার 7। এবার ম্যাগনেসিয়াম কি করবে, মেটাল, ইলেকট্রন লুজ করবে, ভ্যালেন্সি কত 2, তাহলে দুটো ইলেকট্রন লুজ করবে। একটা ইলেকট্রন এই ক্লোরিনটাকে দিয়ে দিল, আরেকটা ইলেকট্রন এই ক্লোরিনটাকে দিয়ে দিল। তাহলে আলটিমেটলি ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন লুজ করে কি তৈরি করবে, ভালো করে দেখবে Mg+2। কার সাথে বন্ড করবে Mg+2, ভালো করে ভাবো এটা কি হবে, Cl2 মাইনাস হবে, 2Cl মাইনাস হবে, নাকি Cl-2 হবে। ভালো করে ভাবো, 10 সেকেন্ডে ভালো করে ভাবো, তারপরে আমরা বলছি অ্যান্সারটা। ক্লোরিন ইলেকট্রন অ্যাকসেপ্ট করার পর কোন আয়নিক ফর্মে যাবে, Cl2 মাইনাস হবে, 2Cl মাইনাস হবে, নাকি Cl-2 হবে। দেখো ভালো করে, Cl2 হচ্ছে মলিকিউল যে স্টেবল স্টেটে থাকে। স্টেবল স্টেটে যাওয়ার জন্য আমরা আয়ন্স ফর্ম করি, কিন্তু আমরা যদি অলরেডি স্টেবল স্টেটে থাকি তাহলে কি আমরা আয়নিক ফর্মে যাব, একদমই না। তাহলে Cl2 মাইনাস বলে কিছু ফর্ম হয় না। এইবার Cl-2 আর 2Cl মাইনাসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, Cl-2 হচ্ছে একটা ক্লোরিন যদি দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করত তাহলে -2 চার্জ হতো, কিন্তু আমরা সিনারিওটা কি দেখছি, দুটো ডিফারেন্ট ক্লোরিন একটা করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাহলে এই কেসটাও হয় না। এমনিতে Cl এর ভ্যালেন্সির জন্য Cl-2 কখনোই হবে না, কিন্তু আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বললাম যে -2 কখন হয় আর 2Cl- কখন হবে। এইখানে দুটো ক্লোরিন একটা করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাহলে আমাদের কি হবে, Cl লিখব, এখানে 2, Cl এর নিজস্ব কটা ইলেকট্রন ছিল 7টা ইলেকট্রন। স্যার 2টা আগে লিখলেন কেন, কারণ কমনে 2 নিয়ে নিলাম, আর ম্যাগনেসিয়াম থেকে দুটো ক্লোরিনই একটা করে ইলেকট্রন নিয়েছে মানে একটা করে ডট থাকবে। তাই MgCl2 কিভাবে তৈরি হলো, Mg দুটো ইলেকট্রন শেলে M+2 Mg+2, আর দুটো Cl একটা করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 2Cl- দিয়ে তৈরি হয়ে যাচ্ছে আমাদের নেক্সট কম্পাউন্ড MgCl2। এই কম্পাউন্ডগুলোর মধ্যে থেকেই কিন্তু এক একটা ডায়াগ্রাম আসবে, কারণ এইগুলোই আমাদের সিলেবাসে আছে। ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে দেখে নাও, দরকার হলে পজ করে একবার স্ক্রিনশট দিয়ে নাও, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নেবে। লাস্ট আমাদের যেই ডায়াগ্রামটা আছে সিলেবাসে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড আমরা সেম স্টেপ ফলো করব, ক্যালসিয়াম নেব, অক্সিজেন নেব, দুটোর কনফিগারেশন লিখব। ক্যালসিয়াম জানি স্যার আমরা 20 2 8 8 2, পাশে ভ্যালেন্সি লিখে দেবো 2। অক্সিজেন আমরা জানি স্যার 8 2 6, তাহলে ভ্যালেন্সি পাশে লিখে দেবো 2। এবার দেখো আমাদের দুটোরই ভ্যালেন্সি সেম, তাহলে আমাদের কিছু চেঞ্জ করতে হবে না, এক্সট্রা অ্যাটম নিতে হবে না, একটা অ্যাটম দিয়েই কাজ হয়ে যাবে। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমাদের ভ্যালেন্সি 2 আর লাস্ট শেলে ইলেকট্রনও 2 আছে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন আমরা দেখব কত 2। তাহলে মেটাল আমরা সবসময় দেখাচ্ছি কি ডট দিয়ে, আর নন মেটাল অক্সিজেন লাস্ট শেলে 6টা ইলেকট্রন আছে,
রেড পেন দিয়ে লিখছি 6টা। এবার ভ্যালেন্সি যা হবে সেটাই, এগুলোকে বলা হয় ইলেকট্রোভ্যালেন্সি, যেটা একটু আগে পড়লাম। যেটাই ভ্যালেন্সি হবে সেটাই ট্রান্সফার করবে। তাহলে ক্যালসিয়ামেরও ভ্যালেন্সি 2, অক্সিজেনেরও ভ্যালেন্সি 2। তাহলে ক্যালসিয়াম এই পেয়ার অফ ইলেকট্রনটা ট্রান্সফার করে দেবে অক্সিজেনকে। তাহলে ক্যালসিয়াম কি হয়ে গেল স্যার? 2টো ইলেকট্রন ট্রান্সফার করেছে, তাহলে +2। এবার বন্ডটা কার সাথে করবে? O-2 নাকি 2O-? আগের ডায়াগ্রাম থেকে নিশ্চয়ই এই কনসেপ্টটা এখন শিখে গেছো। এইখানে দুটো আলাদা অক্সিজেন যদি একটা করে ইলেকট্রন নিত তাহলে 2O- হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিজেনই দুটো ইলেকট্রন নিয়েছে, তাহলে 2O- হবে না, হবে কি O-2। আর ওর নিজস্ব ইলেকট্রন কটা আছে? ক্রস 6টা। আর দুটো ইলেকট্রন কার থেকে নিয়েছে? ক্যালসিয়ামের থেকে। তাহলে দুটো ডট এখানে বসিয়ে দেবো। তাহলে ওভারঅল আমাদের কম্পাউন্ডটা কি তৈরি হলো? ক্যালসিয়াম অক্সাইড। ভালো করে এটা কপি করে নাও। এই 3টে ডায়াগ্রামের মধ্যেই কিন্তু একটা তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, তো একটা স্টেপেও ভুল করলে হবে না, একদম স্টেপ ওয়াইজ আমরা কমপ্লিট করব। ফার্স্টে ইলেকট্রনিক কনফিগারেশন লিখব, ভ্যালেন্সি লিখব, মেটাল নন মেটালকে এঁকে ভ্যালেন্স ইলেকট্রনগুলো এঁকে নেব, ট্রান্সফারটা কি করাবো? ভ্যালেন্সিতে যা ইলেকট্রন আছে সেটা ট্রান্সফার হবে, তারপরে আয়নিক ফর্মে লিখে আমরা আলটিমেট মলিকিউলটা লিখব। কপি করে নাও ভালো করে। এরপর আমরা একটাই দেখাবো অরবিটাল ডায়াগ্রাম, যেটা আমাদের ক্লাস 9-এ আমরা শিখে এসেছি, ক্লাস 10-এ খুব একটা আসে না। ক্লাস 10-এ আসে ইলেকট্রন ডট ক্রস। তাও একটা বোঝানোর জন্য অরবিটাল ডায়াগ্রাম আমি একটা দেখাচ্ছি। আমরা NaCl-এরই অরবিটাল ডায়াগ্রামটা একবার প্র্যাকটিস করে নিই। যদি অরবিটাল ডায়াগ্রাম চলে আসে তাহলে স্যার কিভাবে আঁকবো? ফার্স্ট স্টেপটা সেম থাকবে, আমরা আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে নেব আর ভ্যালেন্সি লিখে নেব। এইখানেও ইলেকট্রন কনফিগারেশন ক্লোরিনের ক্ষেত্রে লিখে নেব আর ভ্যালেন্সি লিখে নেব। কিন্তু এইখানে একটা চেঞ্জেস আসবে। আগের বার কি বললাম? ইলেকট্রন ডট ক্রসে আমাদের শুধু ভ্যালেন্স ইলেকট্রনটা আঁকতে হচ্ছিল, কিন্তু অরবিটাল ডায়াগ্রামে আমাদের কিন্তু সবকটা অরবিট বা শেল এঁকে দেখাতে হবে। যেমন এইখানে ধরো Na 3টে অরবিট আছে, তাহলে আমরা সোডিয়াম অ্যাটম লিখলাম, নিউক্লিয়াস, একটা শেল, দুটো শেল, 3টে শেল। ফার্স্ট শেলে কটা ইলেকট্রন? আমি ইলেকট্রনটা অন্য কালার দিয়ে করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট শেলে 2টো ইলেকট্রন আছে, সেকেন্ড শেলে 8টা, থার্ড শেলে 1টা। উল্টো দিকে ক্লোরিনেরও দেখতে পাচ্ছি কটা স্যার? 3টে শেল আছে, তাহলে 3টে শেল এখানে এঁকে নেব। এটা নিউক্লিয়াস, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল। তাহলে ক্লোরিনের শেলেও কটা ইলেকট্রন হবে? 287। ফার্স্ট শেলে 2টো, সেকেন্ড শেলে 8টা, থার্ড শেলে 7টা। তাহলে এই হচ্ছে আমাদের পুরো অরবিটাল স্ট্রাকচারটা কমপ্লিট হলো, কিন্তু এরপরে বন্ডিং দেখাতে হবে। আচ্ছা, এখানে 8টা হয়ে গেছে, মানে 1 2 3 4 5 6 7, এখানে 7টা ইলেকট্রন হবে। এটা ভালো করে দেখে নিও, এখানে 7টা ইলেকট্রন হবে, কারণ 287। এইবার এইখানে কি হবে ভালো করে দেখে নাও। সোডিয়াম মেটাল আমরা অলরেডি পড়লাম, মেটালরা ইলেকট্রন ট্রান্সফার করবে। তাহলে সোডিয়ামের লাস্ট শেলে যে ইলেকট্রনটা আছে ওইটা ক্লোরিনের লাস্ট শেলে ট্রান্সফার হয়ে যাবে, ওইটা ক্লোরিনের লাস্ট শেলে ট্রান্সফার হয়ে যাবে। ভালো করে এই জায়গাটা দেখে নাও। টোটাল আমি পুরো অ্যাটমটাকে আঁকলাম, পুরো অ্যাটমটাকে এঁকে সোডিয়ামের লাস্ট শেলের ইলেকট্রনটা ট্রান্সফার করে দিলাম ক্লোরিনের লাস্ট শেলে। লাস্ট শেল থেকেই কিন্তু করতে হবে, আগের শেলগুলো আমরা টাচ করতে পারবো না। এরপর আমরা পরের স্টেপটা দেখে নিই। পরের স্টেপে কি হবে? সোডিয়াম কি ছিল? 281, এই ইলেকট্রনটা ট্রান্সফার করে দিল। তাহলে এখন কটা শেল পড়ে আছে? 2টো শেল। তাহলে এইবার ফার্স্ট শেল,
সেকেন্ড শেল। এইবার কিন্তু আমরা থার্ড শেলটা আঁকবো না অরবিটাল ডায়াগ্রামে, যেহেতু ইলেকট্রন ট্রান্সফার করে দিয়েছে মানে ওই শেলের আর কোনো এক্সিস্টেন্স নেই, এখন এরা স্টেবল হয়ে গেছে। স্টেবল কেন হয়েছে? ইলেকট্রনস দেখলেই বুঝবো। ফার্স্ট শেলে কটা আছে? দুটো। সেকেন্ড শেলে কটা আছে? 8টা। কিন্তু স্যার ফার্স্ট থেকেই কি এইভাবে ছিল? না, ইলেকট্রন ট্রান্সফার করার পর হয়েছে। আর আমরা পড়েছি ইলেকট্রন ট্রান্সফার করলেই তার চার্জটা কি হয়ে যাবে? পজিটিভ। ক্লোরিন কি হবে স্যার? ক্লোরিনেরও কি শেল কমে যাবে? দেখে নি, 287 ছিল, সে একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে 288 হয়েছে। তাহলে এখনো কিন্তু ক্লোরিনের 3টে শেলই থাকবে। তাহলে ক্লোরিনটা কিভাবে আঁকবো? ফার্স্ট শেল এটা, সেকেন্ড এটা, থার্ড এটা। ক্লোরিনের কিন্তু এখনো 3টে শেলই থাকবে। আর ইলেকট্রনস কি হয়ে যাবে? ফার্স্ট শেলে 2টো, সেকেন্ড শেলে 8টা, থার্ড শেলেও 8টা। প্রথম থেকে তো এরকম ছিল না, এটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার পর হয়েছে। তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে ক্লোরিনকে আমাদের দিয়ে দিতে হবে নেগেটিভ চার্জ বাইরে। তাহলে এই হচ্ছে আমাদের অরবিটাল ডায়াগ্রাম আর ইলেকট্রন ডট ক্রস ডায়াগ্রামের ডিফারেন্স। ইলেকট্রন ডট ক্রসে আমরা শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রনকে ট্রান্সফারটা দেখাবো, কিন্তু অরবিটাল ডায়াগ্রামে আমাদের কিন্তু প্রতিটা অরবিট দেখাতে হবে আর ট্রান্সফারও দেখাতে হবে একসাথে। তো ভালো করে কপি করে নাও। আমাদের ডায়াগ্রাম শেষ হওয়ার পর নেক্সট টপিকে আমরা যাব, তার আগে ভালো করে দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। সো নেক্সট আমরা যেটা পড়ব অক্সিডেশন রিডাকশন। ছোটবেলা থেকেই আমরা পড়েছি অক্সিডেশন মানে অ্যাডিশন অফ অক্সিজেন বা রিমুভাল অফ হাইড্রোজেন। উল্টো দিকে রিডাকশন মানে অ্যাডিশন অফ হাইড্রোজেন বা রিমুভাল অফ অক্সিজেন। এই মেথডটা মোরলেস আমাদের সবারই জানা। কিন্তু এরকম কোনো কম্পাউন্ড যদি আমরা দেখি যেখানে আমরা অক্সিজেনও খুঁজে পাচ্ছি না, হাইড্রোজেনও খুঁজে পাচ্ছি না, তখন আমরা অক্সিডেশন রিডাকশনকে চিনব কিভাবে? অক্সিজেন হাইড্রোজেন থাকলেও এই মেথডটা ইউজ হবে, যেই নতুন মেথডটা আমি তোমাদের এখন শেখাবো, আর না থাকলেও সেটা ইউজ করা যাবে। এই মেথডটার নাম হলো আয়ন ইলেকট্রন মেথড। আয়ন ইলেকট্রন মেথড। এইখানে কিছু কিছু জিনিস পয়েন্ট করে দিচ্ছি যেগুলো তোমাদের মনে রাখতে হবে, নোট করে রেখো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এখানে মেটাল আমরা আয়নিক বন্ডিংয়েই দেখলাম ইলেকট্রন লুজ করে মেটাল পজিটিভ আয়ন তৈরি করে। তো এই ইলেকট্রন লুজ করার প্রসিডিওরটাকেই আমরা এবার থেকে বলবো অক্সিডেশন। তাহলে লুজিং অফ ইলেকট্রন উইল বি কনসিডার্ড অ্যাজ অক্সিডেশন, কারণ চার্জটা পজিটিভ হচ্ছে ইলেকট্রন লুজ করে, সেটাকে আমরা বলবো অক্সিডেশন। নন মেটালরা কি করে স্যার? দেখলাম নন মেটালরা সেই ইলেকট্রনটাই গেইন করে নেগেটিভ চার্জ হয়। এই গেইনিং অফ ইলেকট্রন, অ্যাডিশন অফ ইলেকট্রন, এই মেথডটা হয়ে যাবে রিডাকশন। তাহলে এখন থেকে নতুন যেই জিনিসটা আমরা শিখলাম আয়ন ইলেকট্রন মেথডে, অক্সিডেশন মানে হবে লুজিং অফ ইলেকট্রন আর রিডাকশন মানে হবে গেইনিং অফ ইলেকট্রন। এরপরে থার্ড, একটা অ্যাটম, সাপোজ অ্যাটমটা এ, সে যদি একা এলিমেন্টারি স্টেটে বসে থাকে তাহলে তার অক্সিডেশন স্টেট আমরা 0 ধরবো, এইটা মাথায় রাখতে হবে। আর যদি কোনো মলিকিউল বা কম্পাউন্ড থাকে এ বি ফর্মে, যদি কোনো মলিকিউল বা কম্পাউন্ড থাকে তাদের ইন্ডিভিজুয়াল অক্সিডেশন স্টেট থাকবে, কিন্তু ওভারঅল অক্সিডেশন স্টেটটা তাদেরও 0 হবে। এই 4টে পয়েন্ট মাথায় রাখলেই আমরা খুব ইজিলি আয়ন ইলেকট্রন মেথডটা শিখে নিতে পারবো। তাই চলে আসো আজকে আমরা এক্সাম্পল দিয়ে দেখে নিই এটা আমরা অ্যাপ্লিকেশানে কিভাবে ইউজ করব, রিয়াকশানগুলোতে কিভাবে এই মেথডটা ইউজ করব। ফার্স্ট আমাদের যেই রিয়াকশান দিয়েছে, আয়রন অক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম রিয়্যাক্ট করে আয়রন আর অ্যালুমিনিয়াম অক্সাইড হয়েছে। এইটা আমরা ক্লাস 9এও শিখে এসেছি, সিম্পল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। তো এই সিম্পলেস্ট ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে আমরা কিভাবে
আয়ন ইলেকট্রন মেথড দিয়ে অক্সিডেশন রিডাকশন কিভাবে হচ্ছে সেটা কিভাবে হবে আমরা বার করে দেখি। ফার্স্ট এখানে আমরা দেখব এই একা কোন এলিমেন্ট বসে আছে, অ্যালুমিনিয়াম, তাহলে তার অক্সিডেশন স্টেট 0 লিখে দেব। আয়রন, তার অক্সিডেশন স্টেট 0 লিখে দেব। অক্সিজেন এখানে কটা আছে, 3টে আছে, আর এক একটা অক্সিজেনের আমরা জানি চার্জ হবে -2। আমরা সব এলিমেন্টের অক্সিডেশন স্টেট মনে রাখা পসিবল নয়, আমাদের অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন কিছু কিছু এলিমেন্টের আমাদের মনে রাখতে হবে, তাহলেই আমরা বাকিগুলো বার করে নিতে পারবো। যেমন দেখো এইখানে আমরা জানি এক একটা অক্সিজেন হয় -2, এফিরটা ধরে নাও আমরা জানি না, তাহলে এফি কটা আছে 2, আর এফির অক্সিডেশন স্টেট আমরা ধরে নিচ্ছি x, প্লাস অক্সিজেন আছে 3টে আর এক একটার হচ্ছে -2 করে। আর স্যার আমরা একটু আগেই দেখলাম এই ওভারঅল একটা কম্পাউন্ডের চার্জটা 0ই হবে, তাহলে 2x প্লাস 3 × -2 = 0 হবে। এইখান থেকে 2x - 6 = 0, তাহলে 2x = 6, x = +3, তাহলে এক একটা x মানে একটা এফির কত, দুটো এফির মিলে 6 হচ্ছে, কিন্তু একটা এফির কত আমাদের বার করতে হবে। তাহলে x কার ধরেছিলাম, আয়রনের অক্সিডেশন স্টেট, তাহলে আয়রনের আমাদের বেরালো +3। তাহলে আমরা এই দিকে দেখে নিই অ্যালুমিনিয়াম আর অক্সিজেন সেম ভাবে, অক্সিজেন 3টে আছে, তাহলে এক একটা -2 করে, তাহলে 2 × y ধরি প্লাস 3 × -2 = 0। দেখো সেম প্রসিডিওরই আছে, এইখান থেকে আমরা y এর কিন্তু পেয়ে যাব +3, তাহলে x কার, আয়রনের অক্সিডেশন স্টেট +3 বেরালো এই রিয়াকশনটায়, y কার, অ্যালুমিনিয়ামের অক্সিডেশন স্টেট যেটাও +3 বেরালো এই রিয়াকশনটায়। এইবার আমরা যদি ইন্ডিভিজুয়াল অ্যাটম ধরে ক্যালকুলেট করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আয়রন, একটা আয়রন +3 ছিল এখানে, অক্সিজেন একটা -2 ছিল, অ্যালুমিনিয়াম 0, আয়রন একা 0, অ্যালুমিনিয়াম এখানে +3, অক্সিজেন -2। ইন্ডিভিজুয়াল অ্যাটমদের, ওভারঅল অ্যাটমদের কি বললাম, এটা +6, এটা -6 অক্সিজেন, অ্যালুমিনিয়াম +6, এইখানেও অক্সিজেন -6, আয়রন +6, টোটালটা 0। আমি উপরে এখন যেটা লিখেছি ইন্ডিভিজুয়াল এলিমেন্টদের, এই জিনিসটা ভালো করে নোট করে নাও, এরপর আমি দেখাবো অক্সিডেশন কিভাবে হচ্ছে, রিডাকশন কিভাবে হচ্ছে, এইটা তার আগে একবার নোট করে নাও। তো এইখানে আমরা দেখি এবার অক্সিডেশন রিডাকশনটা কিভাবে হচ্ছে। সিঙ্গেল অ্যাটমের -2 +3 0 0 +3 -2। ফার্স্ট আমরা দেখছি অ্যালুমিনিয়াম এখানে 0 থেকে +3 হয়েছে, একটু আগেই পড়লাম প্লাস চার্জ কখন হয়, ইলেকট্রন যখন লুজ করে, তাহলে অ্যালুমিনিয়াম এখানে 3টে ইলেকট্রন লুজ করে +3 চার্জ হয়েছে, 3টে ইলেকট্রন লুজ করে, তাই জন্য নেগেটিভ সাইন দিলাম। তাই ইলেকট্রন লুজের মেথডটা আমরা একটু আগেই শিখলাম, এখানে অক্সিডেশন বলা হবে। তাহলে অ্যালুমিনিয়াম এখানে কি হয়েছে, অক্সিডাইজড হয়েছে, অক্সিডেশন হয়েছে অ্যালুমিনিয়ামের। উল্টো দিকে আয়রন যদি আমরা দেখি, আয়রন আগে +3 ছিল এক একটা আয়রন, এবার একটা আয়রন 0 হয়ে গেছে, তাহলে +3 থেকে 0 কিভাবে হবে স্যার, +3 থেকে 0 তখনই হবে যদি আমরা 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করি, গেইন করি, তাহলে এইখানে আমরা লিখতে পারি 3টে ইলেকট্রন গেইন করা হয়েছে, আর এটাকেই আমরা বলবো রিডাকশন হয়েছে, রিডাকশন হয়েছে। তাহলে খুব ইজিলি আমরা ইলেকট্রন লুজ করা আর ইলেকট্রন গেইন করার মাধ্যমে বুঝে যাচ্ছে একটা রিয়াকশানে কে অক্সিডাইজড হয়েছে আর কে রিডিউসড হয়েছে, সেখানে আমাদের অক্সিজেন বা হাইড্রোজেনেরও সাহায্য নিতে হচ্ছে না। এইখানে তাহলে আয়রন +3 থেকে 0 হয়ে রিডিউসড হয়েছে, আর অ্যালুমিনিয়াম 0 থেকে +3 হয়ে অক্সিডাইজড হয়েছে। পরেরটা দেখি, পরেরটা আরও ভালো এক্সাম্পল। দেখো পরের NaCl এর যেই এক্সাম্পলটা, এখানে না তো অক্সিজেন আছে না তো হাইড্রোজেন আছে, তো উই আর বাউন্ড টু ডু দিস অক্সিডেশন রিডাকশন রিয়াকশন বাই দ্য আয়ন ইলেকট্রন মেথড। এটা আমরা বাধ্য এই মেথডে করতে, কারণ আমরা অক্সিজেন রিমুভাল বা অ্যাডিশন ওই দিয়ে করতে পারবো না। তো এইখানেও আমরা সিমিলার প্রসেস নেব।
Na একা আছে, একা থাকা মানে Na এর চার্জ 0। ক্লোরিন একা আছে, একা থাকা মানে ক্লোরিনের চার্জ 0। এবার NaCl, NaCl এর মধ্যে আমরা ক্লোরিনের চার্জটা জানি -1 থাকে অক্সিডেশন স্টেট, তাহলে এইখানে 2 যেহেতু কমনে আছে আমরা -1 হিসাবেই করব। আর আমরা শিখলাম ওভারঅল চার্জ 0 হয়, তাহলে x + y = 0। y ধরে নাও, x ধরে নাও সোডিয়ামকে, y ধরে নাও ক্লোরিনকে, y আমরা জানি -1, তাহলে x কত হবে +1, তাহলে x এখানে +1 আর +1 -1 করেই ওভারঅল NaCl এর চার্জটাও কিন্তু 0ই পাচ্ছি। এইখানে যদি আমরা অক্সিডেশন রিডাকশন দেখি, এবার দেখতে পাবো সোডিয়াম 0 থেকে +1 হয়েছে, ক্লোরিন 0 থেকে -1 হয়েছে। তাহলে 0 থেকে +1 হওয়া মানে কি একটা ইলেকট্রন লুজ করা, তাহলে এইখানে লুজিং 1 ইলেকট্রন। যারা ইলেকট্রন লুজ করে তাদেরকেই আমরা বলবো অক্সিডাইজড হয়েছে, অক্সিডেশন। আর ক্লোরিন 0 থেকে -1 হয়েছে মানে একটা ইলেকট্রন গেইন করেছে, গেইন অফ ইলেকট্রন মানে রিডাকশন। তাহলে এইখানে আমরা খুব সহজে বলে দিতে পারছি সোডিয়াম অক্সিডাইজড হয়েছে আর ক্লোরিন রিডিউসড হয়েছে। আর এটা ভালো করেই আমরা জানি একটা রিয়াকশানে যদি অক্সিডেশন অ্যান্ড রিডাকশন দুটোই সাইমালটেনিয়াসলি হয় তাহলে তাকেই আমরা বলি রেডক্স রিয়াকশন, তাহলে এই সব এক্সাম্পলগুলো আমরা রেডক্স রিয়াকশনেরই পড়লাম, যেখানে রিডাকশন আর অক্সিডেশন সাইমালটেনিয়াসলি হচ্ছে। এরপরে আমরা একটা ছোট্ট কনসেপ্ট শিখে নেব এই রিয়াকশন থেকেই, যে অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে, রিডিউসিং এজেন্ট কাকে বলে। ধরো ব্যাংকের এজেন্ট, LICর এজেন্ট, তারা তাদের নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট খোলায়, SBI এজেন্ট কি নিজের অ্যাকাউন্ট খোলাবে না অন্যের অ্যাকাউন্ট খোলাবে? নিশ্চয়ই এজেন্টকে রাখা হয় অন্যদের যাতে SBI এর অ্যাকাউন্ট খোলে, তাই জন্য। এইখানেও সিমিলারলি নামের সাথে কনফিউজ হবে না, যদি অক্সিডাইজিং এজেন্ট বলে তাহলে কিসের এজেন্ট? অক্সিডেশনের এজেন্ট, তাহলে ও অন্যকে অক্সিডাইজ করাবে আর নিজে রিডিউস হবে। সিমিলারলি যদি নামটা আসে রিডিউসিং এজেন্ট, তাহলে রিডিউসিং এর এজেন্ট, রিডাকশনের এজেন্ট, তাহলে এজেন্ট কি করবে? অন্যকে রিডিউস করাবে, নিজে অক্সিডাইজ হবে। তাই এইখানে যদি আমাদের এক্সাম্পলে দেখে নিই, এখানে কে অক্সিডাইজিং এজেন্ট আর কে রিডিউসিং এজেন্ট। ভালো করে দেখো, অ্যালুমিনিয়াম এখানে 0 থেকে +3 হয়ে নিজে অক্সিডেশন হয়েছে আর আয়রনকে রিডিউস করিয়েছে, তাহলে এখানে আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম কি এজেন্ট? রিডিউসিং এজেন্ট, যে অন্যকে রিডিউস করিয়ে নিজে অক্সিডাইজড হচ্ছে। আর এইখানে যদি বলি যে অক্সিডাইজিং এজেন্টকে, ক্লোরিন দেখো নিজে রিডিউস হয়ে সোডিয়ামকে অক্সিডাইজ করাচ্ছে, তাহলে ক্লোরিনকে আমরা বলতে পারি অক্সিডাইজিং এজেন্ট। যে নিজে রিডিউস হয়ে অন্যকে অক্সিডাইজ করবে সে অক্সিডাইজিং এজেন্ট, যে নিজে অক্সিডাইজ হয়ে অন্যকে রিডিউস করবে সে রিডিউসিং এজেন্ট। আশা করি এই পার্টটা পুরোপুরি ক্লিয়ার, নোট করাও হয়ে গেছে। এইবার আমরা পরের পার্টে যাব, আমাদের সেকেন্ড টাইপ অফ বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং। আয়নিক বন্ডিংয়ে আমরা পড়েছি ট্রান্সফার অফ ইলেকট্রন, যেখানে আয়ন্স তৈরি হবে তাদের মধ্যে স্ট্রং বন্ডিং হবে। এইবার আমরা পড়ব কোভ্যালেন্ট বন্ডিং, যেটা নাকি নন মেটালদের মধ্যে হয়। কিসের মাধ্যমে? ইলেকট্রন শেয়ার করে, দুইজনেই ইলেকট্রন মিউচুয়ালি শেয়ার করবে। ডেফিনেশনে দেখি কি আছে, দ্য কেমিক্যাল বন্ড দ্যাট ইজ ফর্মড বিটুইন টু কম্বাইনিং অ্যাটমস বাই মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস ইজ কল্ড কোভ্যালেন্ট বন্ড। আর কম্পাউন্ডগুলোকে বলা হয় কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো মিউচুয়াল শেয়ারিং হয়ে যে বন্ড তৈরি করে সেই বন্ডের নামই কোভ্যালেন্ট বন্ড, আর কম্পাউন্ডগুলো কোভ্যালেন্ট কম্পাউন্ড। পরেরটা কোভ্যালেন্সি, আমরা ইলেকট্রোভ্যালেন্সি পড়েছিলাম, সিমিলার ওয়েতে কোভ্যালেন্সি, যে যতগুলো ইলেকট্রন শেয়ার করে কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম করবে আর স্টেবল হবে, সেই নাম্বার অফ ইলেকট্রনটাকেই বলা হবে কোভ্যালেন্সি। দ্য শেয়ার পেয়ার অফ ইলেকট্রন, যতগুলো ইলেকট্রন শেয়ার করবে, একটা দুটো তিনটে যাই হোক না কেন। দ্য কোভ্যালেন্সি অফ অ্যান অ্যাটম ইজ দ্য নাম্বার of its electrons taking part in the formation of shared pairs। কিভাবে শেয়ার করে সেটা আমরা ডায়াগ্রামগুলো যখন পড়ব দেখতে পারবো। এখানে টাইপস দেখাচ্ছি। কোভ্যালেন্ট বন্ডিং অনেক ধরনের হয়। এই টাইপটা বেসড অন দেয়ার বন্ড, কতগুলো বন্ড আছে।
সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড যাদের একটাই বন্ড থাকবে, ডাবল কোভ্যালেন্ট বন্ড যাদের দুটো বন্ড থাকবে, ট্রিপল কোভ্যালেন্ট বন্ড যাদের তিনটে বন্ড থাকবে। এইখানে দেখে নিই সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড বলছে হাইড্রোজেন, তাহলে এইচ দেখো সিঙ্গেল বন্ড দিয়ে তৈরি হচ্ছে, HCl হাইড্রোজেন ক্লোরাইড, CCl4 দেখো এটা কিন্তু আমরা চারটে বন্ড বলবো না, আমরা বলবো 4 সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, চারটে সিঙ্গেল বন্ড আছে, এখানে 1 সিঙ্গেল বন্ড, এখানেও 1 সিঙ্গেল বন্ড, তাহলে এইটাকে আমরা বলবো সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। এবার ডাবল কোভ্যালেন্ট বন্ডের স্ট্রাকচারটা দেখে নিই। ফার্স্টে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করেছে, O2 মলিকিউল তৈরি করেছে, এখানে দেখো দুটো বন্ড একসাথে আছে, এই জিনিসটাকে বলবো ডাবল কোভ্যালেন্ট বন্ড। বা যদি বলি CO2 স্ট্রাকচারটা এরকম হয়, তাহলে CO2 তেও দেখতে পাচ্ছি আমরা ডাবল কোভ্যালেন্ট বন্ড কটা আছে, দুটো করে ডাবল কোভ্যালেন্ট বন্ড আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এবার ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, নাইট্রোজেন ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, দেখো তিনটে কোভ্যালেন্ট বন্ড আছে, এখানে একটা ট্রিপল কোভ্যালেন্ট বন্ড আছে, একসাথে তিনটে বন্ড। মোটামুটি আশা করি এগুলো বোঝা গেল। এইবার এই স্ট্রাকচারগুলো কিভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হচ্ছে সেইটা আমরা ইলেকট্রন ডট ক্রস ডায়াগ্রামে শিখব। এখন আপাতত আমাদের এখানে কোভ্যালেন্ট বন্ড কি হলো, নন মেটাল বন্ডিং বাই মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন। কোভ্যালেন্সি কি হলো, কতগুলো মিউচুয়াল ইলেকট্রন শেয়ার হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করতে গেলে, সেটাকেই কোভ্যালেন্সি বলি। টাইপস কি দেখা গেল, সিঙ্গেল কোভ্যালেন্ট, ডাবল কোভ্যালেন্ট, ট্রিপল কোভ্যালেন্ট। নেক্সট স্লাইডে যাচ্ছি, কপি করে নিও এটা। এইবার আমরা কোভ্যালেন্ট বন্ডিং এর আরেক ধরনের টাইপ পড়ব। কোভ্যালেন্ট বন্ড ডিপেন্ড অন দেয়ার চার্জ সেপারেশন ইজ ডিস্টিংগুইশ বিটুইন টু সেপারেট কম্পাউন্ডস। একটা কম্পাউন্ডকে বলা হয় পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, আরেক ধরনের কম্পাউন্ডকে বলা হয় নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। ফার্স্ট আমরা নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডটা দেখে নেই। কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর নন পোলার when shared pair of electrons are equally distributed এই জায়গাটা মাথায় রাখবে, between two atoms no charge separation, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা মাথায় রাখবে, takes place, the molecule is symmetrical and electrically neutral, example hydrogen, chlorine, oxygen। তাহলে নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড কাকে বলা হচ্ছে, যেই কম্পাউন্ডগুলোর মধ্যে কোনো চার্জ সেপারেশন থাকবে না, তারা মিউচুয়াল শেয়ার করে বন্ড তৈরি করছে কিন্তু তাদের মধ্যে কোনো চার্জ সেপারেশন নেই। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, এইগুলো কেন থাকছে না? অক্সিজেন মলিকিউল যখন তৈরি হচ্ছে, ভালো করে দেখো, সাপোজ ধরে নাও এই অক্সিজেনের অক্সিডেশন স্টেট -x ধরো, আমি x ধরেই করাচ্ছি কারণ অক্সিজেনই দেবে তার তো কোনো ঠিক নেই, যে কোনো এলিমেন্টের বলতে পারে। তাহলে এই অক্সিজেনেরও -x হবে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে দুটো ডিফারেন্স কত, দুটো সেম ভ্যালু ডিফারেন্স কত হয়, অলওয়েজ 0 হয়। কেন? এখানে দেখিয়ে দিচ্ছি, -x মাইনাস অফ -x, তাহলে -x মাইনাস অফ মাইনাস +x হয়ে দুটো কেটে যাবে 0। আমরা এটা এত কিছু করতে হবে না, একদম শর্টকাটে মাথায় রাখো, যখন দুটো সিমিলার এলিমেন্ট থাকে তখন আমরা তাদেরকে কি বলি, মলিকিউল বলি। তাহলে মলিকিউলগুলোর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অলওয়েজ 0 হয়, আর ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স 0 হওয়া মানে তাদের মধ্যে কোনো চার্জ সেপারেশন থাকে না, আর যাদের মধ্যে চার্জ সেপারেশন থাকে না তারা ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, তাদেরকেই আমরা নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বলি। ক্লিয়ার নিশ্চয়ই? এরপর পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস। নন পোলারে কি শিখলাম, জেনারেলি মলিকিউলসরা নন পোলার হয়, তারা সিমিলার অ্যাটম থাকে, তাই জন্য তাদের কোনো চার্জ সেপারেশন থাকে না। এইবার যারা কম্পাউন্ড স্টেটে থাকে, একটা অ্যাটমের সাথে অন্য টাইপের অ্যাটম বাইন্ড করে আছে ভায়া মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস, এই টাইপের কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো যেহেতু দুটো আলাদা আলাদা এলিমেন্ট, তাদের ইলেকট্রোনেগেটিভিটি আলাদা, তাই তাদের মধ্যে একটা স্লাইট ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স পাওয়া যায়, যার জন্য তাদের মধ্যে একটা স্লাইট চার্জ ডিফারেন্স চলে আসে।
এদেরকেই আমরা বলি পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, যাদের মধ্যে স্লাইট ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে। ডেফিনেশনে কি দিয়েছে দেখে নি, the covalent compounds are said to be polar when the shared pair of electrons are not at equal distance between the two atoms। যখন ইলেকট্রোনেগেটিভিটি মানে কি, কে কার দিকে শেয়ার পেয়ার অফ ইলেকট্রন টেনে রাখছে। যদি ইলেকট্রোনেগেটিভিটি সেম হয় নন পোলারের ক্ষেত্রে, তাহলে মিডিলেই ইলেকট্রনগুলো থাকবে, একদম 50-50 শেয়ার, সেখানে কোনো চার্জ সেপারেশন হবে না। কিন্তু যখনই আমরা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড পড়ব, সেখানে দেখব একজন বেশি ইলেকট্রোনেগেটিভ, একজন ওর তুলনায় কম ইলেকট্রোনেগেটিভ। তাই যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে একটু হলেও নিজের দিকে বেশি টেনে রাখবে, তাই শেয়ার পেয়ারটা 50-50 হবে না, 70-30, 80-20 এরকম হবে। তাই জন্য একটা চার্জ ডিফারেন্স ক্রিয়েট হবে, তাদেরকেই বলবো পোলার কোভ্যালেন্ট। আশা করি বোঝা গেছে। এই মলিকিউলগুলোকে ডাইপোল মলিকিউল বলা হয়, কারণ এদের মধ্যে স্লাইট পজিটিভ চার্জ আর স্লাইট নেগেটিভ চার্জ, পার্শিয়াল চার্জ তৈরি হয়। এক্সাম্পল বলছে HCl, NH3, H2O, আর এরা ওয়াটারে আয়নাইজ হয়। যেমন যদি আমরা HCl দেখি, ধরো HCl একটা করে ইলেকট্রন শেয়ার করে কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করেছে, কিন্তু এইখানে আমরা জানি ক্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন ওর তুলনায় কম ইলেকট্রোনেগেটিভ, তাই ইলেকট্রোপজিটিভ। হাইড্রোজেন আমরা ফার্স্টেই পিরিয়ডিক টেবিলে পড়েছিলাম, হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ স্টেটেও থাকতে পারে, ইলেকট্রোনেগেটিভ স্টেটেও থাকতে পারে। তাই এইখানে ক্লোরিন অলওয়েজ উইল বি হ্যাভ গ্রেটার ইলেকট্রোনেগেটিভিটি দেন হাইড্রোজেন। তাহলে একটা ডেল্টা নেগেটিভ হয়ে গেল, ডেল্টা মানে পার্শিয়াল চার্জ বোঝাচ্ছে, টোটাল চার্জ নয়। চার্জ মলিকিউলস বা চার্জ আয়ন্স আমরা কোথায় পেয়েছি, আয়নিক বন্ডে। কোভ্যালেন্টে আমরা টোটাল চার্জ পাবো না, আমরা পার্শিয়াল চার্জ পাবো। তাই এইখানে ভালো করে মাথায় রেখো, যে বেশি ইলেকট্রোনেগেটিভ হয় ইলেকট্রন পেয়ারটা তার দিকে বেশি টানা থাকে। এমন না যে ও ছিনিয়ে নিয়ে নেবে, শেয়ারই করবে, কিন্তু নিজের দিকে শেয়ারটা বেশি রাখবে। যেমন এই স্ট্রাকচারটা আমরা মাঝখানে এঁকে করেছি, এইটার অ্যাকচুয়াল ইলেকট্রন শেয়ারটা ক্লোরিনের দিকে বেশি থাকবে, অ্যাকচুয়াল স্ট্রাকচারটা ক্লোরিনের দিকে বেশি থাকবে, আর এদের মধ্যে একটা চার্জ সেপারেশন তৈরি হবে, পার্শিয়াল চার্জ সেপারেশন। এটাকেই আমরা বলবো কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে নন পোলার আর পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড প্রচুর স্টুডেন্টদের ডাউট থাকে, আশা করি ক্লিয়ার হয়েছে। যখনই আমরা দেখব কোনো মলিকিউলার স্টেটে কোনো এলিমেন্ট আছে, বা কিছু কিছু এক্সেপশনের পরে আমরা পড়বো যেই এলিমেন্টদের মধ্যে কোনো চার্জ সেপারেশন থাকবে না, চার্জ সেপারেশন 0 হবে, তারাই হবে নন পোলার। আর যাদের মধ্যে কম্পাউন্ডগুলোর মধ্যে চার্জ সেপারেশন চলে আসবে, হালকা ডেল্টা পজিটিভ, হালকা ডেল্টা নেগেটিভ, তাদেরকেই আমরা বলবো পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। এবার দুটো এক্সেপশন দেখে নিই, খুব কোশ্চেন্স আসে এটা নিয়ে। হোয়াই মিথেন অর কার্বন টেট্রাক্লোরাইড ইজ ইনসলিউবল ইন ওয়াটার। ওয়াটার আমরা কি জানি, ওয়াটার হচ্ছে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাই এটাকে বলা যায় পোলার সলভেন্ট। আর আমরা জানি পোলার সলভেন্টে ডিজলভ হয় অনলি পোলার কম্পাউন্ডস, নন পোলাররা হবে না। তাহলে দুটোই দেখা যাচ্ছে কম্পাউন্ড, দুটো ডিফারেন্ট এলিমেন্ট কম্বাইন করেছে, তাহলে এদের তো পোলার হওয়া উচিত, চার্জ সেপারেশন থাকা উচিত। তাহলে কেন ওরা ডিজলভ হতে পারছে না ওয়াটারে? পোলার হলে তো ওয়াটারে ডিজলভ হয়ে যেত। এই অ্যান্সারটা আমরা একটু স্ট্রাকচার রেখে দেখাই, ভালো করে দেখো। আমরা যদি CCl4টাই দেখাচ্ছি, সি ওপরে একটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, সাইডে একটা, নিচে একটা, লেফট হ্যান্ড সাইডে একটা। আমরা জানি ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে ক্লোরিনরা হয়ে যাবে এখানে ডেল্টা নেগেটিভ, কার্বন হয়ে যাবে ডেল্টা পজিটিভ, এটাই হওয়ার কথা ছিল। এই কার্বনের সাথে ক্লোরিনের ওপরের বন্ডটায় যে ইলেকট্রন শেয়ার হয়েছে, সেই শেয়ার পেয়ারটা কার দিকে থাকবে, ওপরের দিকে। নিচের ক্লোরিনের সাথে যেই কার্বনের ডেল্টা ইলেকট্রনগুলো শেয়ার হয়েছে, সেইটা কোথার দিকে থাকবে, নিচের দিকে। রাইট হ্যান্ড সাইডেরটা ক্লোরিনের দিকে, লেফট হ্যান্ড সাইডেরটাও ক্লোরিনের দিকে। তাহলে ওভারঅল চার্জ সেপারেশনটা ভালো করে লক্ষ্য করো, একটা উপরের দিকে, সেম নিচের দিকে, একটা রাইট হ্যান্ড সাইডে, সেম লেফট হ্যান্ড সাইডে। আমরা ছোটবেলা ফিজিক্স কেমিস্ট্রিতে ICSE বোর্ডসে পড়েছি ব্যালেন্সড ফোর্স আর আনব্যালেন্সড ফোর্স। দুজন যদি সেম ভাবে, আমি একটা বেঞ্চকে বা একটা চেয়ারকে আমি ধরো 5 নিউটন ফোর্স দিয়ে এইদিকে টানছি, তুমি তোমার সাইড থেকে বেঞ্চটাকে 5 নিউটন ফোর্স দিয়ে তোমার দিকে টানছো,
তাহলে আলটিমেটলি বেঞ্চটার পজিশন কি হবে, সে রেস্টেই থাকবে, মিডিলেই থাকবে, তার মধ্যে কোনো সেপারেশন তৈরি হবে না, কোনো ডিফারেন্স তৈরি হবে না। তাই এইখানে চার্জ ডিফারেন্স অবশ্যই ছিল, কিন্তু তাদের ডাইপোল মোমেন্টগুলো কোনোটার উপরে কাজ করছে, কোনোটার সিমিলারভাবে নিচে কাজ করছে, কোনোটা রাইট হ্যান্ড সাইডে কাজ করছে, কোনোটা সিমিলারভাবে লেফট হ্যান্ড সাইডে কাজ করছে। তাই ওভারঅল চার্জ সেপারেশনটা এখানে নিউট্রাল হয়ে যায়, মানে ক্যান্সেল আউট করে দেয়, এই রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডকে ক্যান্সেল আউট করে দেবে, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড দুজনকে ক্যান্সেল আউট করে দেবে। তাই ওভারঅল মলিকিউলটা বা কম্পাউন্ডটা নিউট্রাল হয়ে যাচ্ছে, চার্জ সেপারেশন থাকছে না। তাই জন্য CCl4 বা CH4 দেখতে লাগছে পোলার, কিন্তু অ্যাকচুয়ালি তাদের স্ট্রাকচারের জন্য, তাদের ডাইপোল মোমেন্টের জন্য তারা নন পোলার হয়। এই দুটো এক্সেপশন কিন্তু বারবার ICSE বোর্ডসের কোশ্চেনে আসে। কেমন করে আসে? ওয়াই দিস কম্পাউন্ডস আর ইনসলিউবল ইন ওয়াটার আসতে পারে, ওয়াই দে ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি আসতে পারে, যে কোনোভাবে এই কোশ্চেন্সগুলো দেয়। তো ভালো করে মাথায় রাখতে হবে, নর্মালি আমরা মনে রাখবো মলিকিউলসরা বা সিমিলার টাইপ অফ অ্যাটমরা নন পোলার হয় আর কম্পাউন্ডসরা পোলার হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাকচারাল অর্গানাইজেশনের জন্য, ডাইপোল মোমেন্টের জন্য কিছু কিছু কম্পাউন্ডও কিন্তু নন পোলার হয়ে যায় আর তারা ওয়াটারে ইনসলিউবল হবে। তো এইটা ভালো করে নোট করে নাও, এরপর আমরা নতুন টপিকে আসব। নেক্সট আমরা দেখছি কন্ডিশন ফর ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড, যেটা আমরা আয়নিকের ক্ষেত্রেও পড়েছি। ফেভারেবল কন্ডিশন কি? ফার্স্ট ফেভারেবল কন্ডিশন নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, কোভ্যালেন্ট বন্ড মানে অলওয়েজ নন মেটাল থাকতে হবে। তাহলে দুটো অ্যাটমই নন মেটাল হতে হবে যাদের ভ্যালেন্স ইলেকট্রন 4 বা তার বেশি থাকতে হবে। তো 4 অর মোর ভ্যালেন্স ইলেকট্রন, তার মানে নন মেটাল থাকতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন থেকে আমরা যেগুলো পড়েছিলাম সেই প্যারামিটারগুলোই আবার পড়বো, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটি। আয়নাইজেশন এনার্জি মানে ছিল মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা দিয়ে লাস্ট শেল থেকে ইলেকট্রনকে বের করা যায়। কোভ্যালেন্ট বন্ডিং কিভাবে তৈরি হচ্ছে? ইলেকট্রন শেয়ার করে, ট্রান্সফার করে নয়, তাই এখানে ইলেকট্রনকে লুজ করার কোনো ব্যাপার লাগছে না। আয়নাইজেশন এনার্জি যদি লো থাকতো তাহলে নন মেটাল ইজিলি ইলেকট্রনকে লুজ করে দিত, যেটা নন মেটালরা করতে পারে না, আর সেটা আমাদের দরকারও নেই, সেটা আয়নিকে দরকার ছিল ইলেকট্রন লুজ করা। এখানে ইলেকট্রনকে হোল্ড করে রাখতে হবে শেয়ার পেয়ারে, তাই আয়নাইজেশন এনার্জি অলওয়েজ হাই লাগবে। তাই বেশি এনার্জি যদি থাকে তাহলে খুব সহজে ইলেকট্রন লুজ হবে না, ইলেকট্রনের প্রতি হোল্ড থাকবে। তাই আয়নাইজেশন এনার্জি আমার হাই লাগবে ফর ফর্মিং কোভ্যালেন্ট বন্ড। এবার ইলেকট্রন অ্যাফিনিটি, একজন শেয়ার পেয়ার ইলেকট্রন দিচ্ছে, আরেকজনকে তো সেই শেয়ারটা ধরে রাখতে হবে। যদি ইলেকট্রনের ওপর সেরকম অ্যাফিনিটিই না থাকে তাহলে সে ধরে রাখতে পারবে না, যে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে সে টেনে নেবে। তাই ইলেকট্রন অ্যাফিনিটি, দুটো নন মেটালের মধ্যে দুজনকেই ইলেকট্রন অ্যাফিনিটি হাই থাকতে হবে যাতে শেয়ার পেয়ারটা নিজের দিকে ধরে টেনে রাখতে পারে। এইবার হ্যাঁ, যে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে সে বেশি কাছে টেনে রাখবে, যে কম হবে একটু দূরে থাকবে তার থেকে, কিন্তু ধরে তো রাখতে হবে। তাই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটিটা অলওয়েজ হাই থাকবে। এরপর ইলেকট্রোনেগেটিভিটি, আমরা কাদের মধ্যে এই কম্পাউন্ডটা তৈরি করছি? দুটো নন মেটালের মধ্যে, আর নন মেটালরা অলওয়েজ ইলেকট্রোনেগেটিভই হয়, তাই ইলেকট্রোনেগেটিভিটি অলওয়েজ হাই হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ দুটোই নন মেটাল আর নন মেটালরাই ইলেকট্রোনেগেটিভ হয়। কিন্তু ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা কিন্তু 0 বা পার্শিয়াল হবে। কেন? দুটোই তো নন মেটাল, একজন যদি -10 হয়, একজন যদি -8 হয়, দুটো ইলেকট্রোনেগেটিভিটি হাই, কিন্তু তাদের যখন ডিফারেন্স করব ডিফারেন্স তো 2 চলে আসছে, তাই ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা কিন্তু খুব কমে যাবে, যেহেতু দুজনেই হাইলি ইলেকট্রোনেগেটিভ। তাই অলওয়েজ কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করার সময় বা তৈরি করার পর আমরা দেখতে পাই তাদের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নন পোলারদের জন্য 0 হয়ে যায়, আর পোলারদের জন্য একদম স্লাইট পার্শিয়াল, যেটা বোঝালাম, ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ থাকে, একদম স্লাইট চার্জ। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, হাইড্রোজেন। হাইড্রোজেন মলিকিউল আমরা কি জানি? নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, কিন্তু এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি, এই যে থার্ড পয়েন্টটা, হাই হয় না, কারণ হাইড্রোজেন যখন তৈরি হয় তখন কিন্তু ওদের মধ্যে পজিটিভ চার্জও থাকে, আমরা সেটা আগে পড়েছিলাম পিরিয়ডিক টেবিলে। তো এই এক্সেপশনটা মনে রেখো যে ইলেকট্রোনেগেটিভিটি যে অলওয়েজ হাই হয় সেটা সব কম্পাউন্ডের ক্ষেত্রে ট্রু, বাট হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু হাই হয় না। বাকি যেই পয়েন্টসগুলো আছে ভালো করে নোট করে নাও।
এইগুলো কিন্তু আমাদের গুছিয়ে লিখতে হবে যখন কন্ডিশন বলবে। আর সব থেকে বেটার হয় এরকম পয়েন্ট করে করে লিখলে, তাহলে টিচারদের চোখে একেবারে পড়ে যাবে পয়েন্টসগুলো, আর ফুল মার্কস তোমরা পেতে পারবে সেই কোশ্চেন্সগুলো থেকে। তাই এই পয়েন্ট করে করে নোটসগুলো ভালো করে নোট করে নাও নিজেদের কপিতে। আমরা তারপরে ডায়াগ্রামে যাব কোভ্যালেন্ট কম্পাউন্ডসে। এরপর ইলেকট্রন ডট ক্রস ডায়াগ্রাম আমরা কিছু কিছু নন পোলার আর কিছু কিছু পোলার মলিকিউলের দেখিয়ে দিই, তাহলেই তোমরা বাড়িতে প্র্যাকটিস করে এগুলো খাতায় করে আসতে পারবে। ফার্স্ট হাইড্রোজেন বলছি, আমরা সেম স্টেপ ফলো করব। হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1 আর তার ভ্যালেন্সিও 1, আর এখানে দুটোই হাইড্রোজেন আছে, তাই এইখানে একটা হাইড্রোজেন আঁকবো, এইখানে একটা আঁকবো। আর এইখানে যা ভ্যালেন্সি থাকবে মাথায় রাখতে হবে, যেইটাই ভ্যালেন্সি সেই নাম্বার অফ ইলেকট্রনই তারা শেয়ার করবে। তাহলে এই হাইড্রোজেনের একটা দেব, এই হাইড্রোজেনের একটা দেব ইলেকট্রন, আর এইটাই তারা কিন্তু শেয়ার করবে। শেয়ার করার পর কি হলো, হাইড্রোজেন একটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো আরেকটা হাইড্রোজেনের সাথে, যেটা দিয়ে সে হাইড্রোজেন মলিকিউল তৈরি করলো। সো এইটাই ইলেকট্রন ডট ক্রস ডায়াগ্রাম ফর হাইড্রোজেন মলিকিউল, নন পোলার মলিকিউল। এরপর সিমিলারলি যদি আমরা নাইট্রোজেন দেখি, নাইট্রোজেন আমরা নাইট্রোজেনের লিখে নিই, এখানে নাইট্রোজেন 7 হয় 2 5, তাহলে ভ্যালেন্সি 3, তাহলে আমার এখানে ভ্যালেন্সি নিয়েই কাজ। তাহলে নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, এই নাইট্রোজেনেরও 5টা ইলেকট্রন। কটা ইলেকট্রন শেয়ার হবে স্যার? যেটা ভ্যালেন্সি থাকবে, তাহলে ভ্যালেন্সি কত আছে 3, তাহলে দুজনেই 3টে করে ইলেকট্রন শেয়ার করবে, এই 3টে ইলেকট্রন শেয়ার করবে। শেয়ার করার পর দেখো না এই নাইট্রোজেনটা লেফট হ্যান্ড সাইডে 1 2 3 4 5 6 7 8, রাইট হ্যান্ড সাইডের নাইট্রোজেন 1 2 3 4 5 6 7 8, তাহলে দুজনেই অক্টেট স্টেবিলিটি পেয়ে গেছে। অক্টেট স্টেবিলিটি পাওয়ার পর নাইট্রোজেন কি করবে, এইগুলো বন্ড ফর্ম করে দেবে, এই ইলেকট্রন শেয়ারিংগুলো বন্ড ফর্ম করে দিল, আর এখান থেকেই আমরা পাবো N2 মলিকিউলস। তাহলে এইটা সিমিলার টাইপ অফ অ্যাটমরা যখন কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে, তাদের ইলেকট্রন ডট স্ট্রাকচার আমরা এইভাবে আঁকবো, যেগুলো নন পোলার। এরপরে তোমাদের একটা পোলার দেখিয়ে দিই, ওয়াটার মলিকিউলস হলো। ওয়াটার মলিকিউলসে আমাদের কাদের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে এটা আমরা ফার্স্টেই বলেছিলাম, যখনই ভ্যালেন্সি ডিফার করবে তখন যেটার কম ভ্যালেন্সি আছে সেটা আমরা দুটো বা তিনটে যা লাগবে ভ্যালেন্সিটা ইকুয়াল করতে সেটা নিয়ে নেব। এখানে অক্সিজেনের ভ্যালেন্সি 2, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তাহলে আমাদের হাইড্রোজেনকে দুটো নিয়ে নিতে হবে, ফর্মুলাতেই আছে H2O। তাহলে একটা হাইড্রোজেন এখানে আঁকলাম, আরেকটা হাইড্রোজেন এখানে আঁকলাম, আর একটা অক্সিজেন এখানে আঁকলাম। হাইড্রোজেনের ভ্যালেন্সি কত 1, তাহলে একটা করে ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন 1, আর অক্সিজেনের কত 6, তাহলে 1 2 3 4 5 6। এবার ভালো করে দেখো, এই হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন একটা ইলেকট্রন শেয়ার করবে, আবার এই হাইড্রোজেনের সাথে ওই অক্সিজেনটাই আরেকটা ইলেকট্রন শেয়ার করবে। আফটার দিস শেয়ারিং হাইড্রোজেনের কটা করে ইলেকট্রন হলো, 1 2, স্টেবল হলো ডুপ্লেট স্টেটে। এই হাইড্রোজেন 1 2 স্টেবল হলো ডুপ্লেট স্টেটে। অক্সিজেন 1 2 3 4 5 6 নিজেরই ছিল, দুটো হাইড্রোজেনের ইলেকট্রন পেয়ে গেল, তাহলে অক্সিজেন অক্টেট স্টেবিলিটি। আমরা জানি যাদের একটা শেল থাকে তারা ডুপ্লেট স্টেবল হয়, যেমন হাইড্রোজেন হলো, আর যাদের একের বেশি শেল থাকবে তারা অক্টেট স্টেবল হয়, যেটা অক্সিজেন হলো। তাহলে এইখানে আমরা ওয়াটারের এরকম একটা স্ট্রাকচার পেয়ে গেলাম, যেখানে হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ, আর অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ হয়ে গেল। তাই এখান থেকে আমরা তৈরি করলাম পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। দেখো এখানে চার্জ ডিফারেন্স তৈরি হয়েছে, তাই ইলেকট্রন ডট ক্রস স্ট্রাকচারেও পোলার যদি দেয় আমরা কিন্তু চার্জ ডিফারেন্সটা দেখিয়ে দেব। যারা বেশি নন মেটালিক সাইডে থাকবে, মানে অ্যালং দ্য পিরিয়ডে যারা নন মেটালিক সাইডে থাকবে তারা হবে ইলেকট্রোনেগেটিভ, আর তার তুলনায় পাশের যেই নন মেটালটা থাকবে স্লাইটলি ইলেকট্রোপজিটিভ তার তুলনায়। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রন ডট ক্রস ডায়াগ্রাম ফর কোভ্যালেন্ট কম্পাউন্ড। এটা একবার তুলে নাও, নন পোলার দিক কি পোলার দিক দুটোই আমরা প্র্যাকটিস করব ভালো করে। এর পরের টপিকটা
এখান থেকে এমন না যে শুধু ডিফারেন্সই দেবে, শর্ট কোশ্চেনও দিতে পারে কোনো একটা পার্টিকুলার প্রপার্টিজ তুলে দিয়ে যে সেটা আয়নিক কম্পাউন্ড কিভাবে রিয়্যাক্ট করে, কোভ্যালেন্ট কিভাবে রিয়্যাক্ট করে। আসো এক এক করে পড়ে নিই। নেচার আমরা দেখেছি আয়নিক কম্পাউন্ড জেনারেলি হার্ড সলিড হয়। কেন হয় স্যার? কারণ ওদের মধ্যে কি থাকে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাই জন্য আয়নিক কম্পাউন্ডরা খুব টাইটলি থাকে আর হার্ড সলিড হয়। কোভ্যালেন্ট কম্পাউন্ডরা জেনারেলি গ্যাসেস, লিকুইড বা সফট সলিড হয়, মানে খুব বাইন্ডিং এনার্জিটা খুব কম, তাই জন্য ওরা গ্যাসেস, লিকুইড বা সফট সলিড হয়। ওদের মধ্যে কি থাকে? উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা আমরা একটু আগেই পড়েছি। সেকেন্ড, কনস্টিটুয়েন্ট পার্টিকেলস। কি কি পার্টিকেলস থাকে? আয়নিক কম্পাউন্ডস আমরা জানি আয়ন দিয়ে তৈরি হয়, যেমন Na+Cl-। কোভ্যালেন্ট কম্পাউন্ডরা আমরা একটু আগেই দেখলাম মলিকিউলস দিয়ে তৈরি হচ্ছে, মলিকিউলস বা কম্পাউন্ড দিয়ে তৈরি হচ্ছে। কনস্টিটুয়েন্ট এলিমেন্টস। ফোর্স অফ অ্যাট্রাকশন একটু আগেই বললাম, ওপরে লিখে দিয়েছি। ইলেকট্রোস্ট্যাটিক, একটা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক আর একটা উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স। ফোর্থ পয়েন্ট, ভোলাটিলিটি মানে কি? কারা ভোলাটাইল কারা হয়? যাদের যদি তোমার কোনো জিনিস হঠাৎ করে পড়ে যায়, কোনো একটা লিকুইড সাবস্টেন্স হঠাৎ করে হাত থেকে পড়ে গেল, সেই লিকুইডটা কিছুক্ষণ পর দেখবে নিজে থেকে আস্তে আস্তে ইভাপোরেট করে যাচ্ছে। কিন্তু কিছু কিছু লিকুইড থাকে একটু তাড়াতাড়ি ইভাপোরেট করে, তারা উভে যায়, এদেরকেই বলা হয় ভোলাটাইল সাবস্টেন্স, যারা নিজে থেকে অ্যাটমসফিয়ারে উভে যায়। তো ভোলাটিলিটি আমরা, যারা খুব হার্ড সলিড হবে তারা কিভাবে ভোলাটাইল হবে? তাই জন্য এরা হয় নন ভোলাটাইল আয়নিক কম্পাউন্ড। আর যারা গ্যাসেস থাকবে, লিকুইডস থাকবে, মেনলি এখানে লিকুইডসটা, তারা কি হয়? ভোলাটাইল। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। আয়নিক বন্ডিং এ হাই, কোভ্যালেন্টে লো। কেন? ভালো করে বোঝো। আয়নিক বন্ডিং কি শেখাচ্ছি? একদম টাইট হয়ে থাকে, একদম যারা সলিড টাইট তাদেরকে অল্প হিট দিলে তারা মেল্ট বা বয়েল হবে না, তাদেরকে অনেকটা হিট দিয়ে মেল্টিং বা বয়েলিং করতে হবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড কোভ্যালেন্ট মলিকিউল এমনি লুজ ভাবে থাকে, উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স, তো সেইখানে অল্প হিট দিলেই তারা ছেড়ে যাবে, তারা গ্যাস স্টেটে বা অন্য স্টেটে কনভার্ট হয়ে যাবে। তো মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট এই জন্য হাই পাওয়া যায় আয়নিকদের আর লো পাওয়া যায় কোভ্যালেন্টদের। এই ডিফারেন্সগুলো ভালো করে নোট করো, আরও ডিফারেন্স আছে, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট, কন্ডাক্টিভিটি। আমরা জানি আয়নিক কম্পাউন্ডসরা আয়ন্স দিয়ে তৈরি হয়। ফিজিক্সে একটা কারেন্ট চ্যাপ্টারে ফর্মুলা পড়েছি, I = Q/T, যেখানে I মানে কারেন্ট আর Q মানে চার্জ। তাহলে এখান থেকে বলতে পারি কারেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ। যত বেশি চার্জ হবে তত বেশি কারেন্ট কন্ডাক্টিং করবে। আয়নিক কম্পাউন্ডসরা কি দিয়ে তৈরি? আয়ন্স, যেটা কিন্তু চার্জ। তাহলে আয়নিক কম্পাউন্ডরা যখন জলে ইলেকট্রোলাইটস হিসাবে কাজ করবে, ওদের কিন্তু প্রচুর চার্জ থাকবে। সেই ইলেকট্রোলাইটগুলো যদি আয়নিক হয় প্রচুর চার্জ থাকবে আর তারা দেখো বেশি বেশি কারেন্ট কন্ডাক্ট করতে পারবে। কোভ্যালেন্টের ক্ষেত্রে কি দেখলাম? দু রকমের, নন পোলার আর পোলার। নন পোলারদের কোনো চার্জ ডিফারেন্সই থাকে না, তাহলে যদি কোনো চার্জই না থাকে তাহলে তারা কারেন্ট কন্ডাক্টই করতে পারবে না, নন কন্ডাক্টর হবে। আর পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডে স্লাইট চার্জ থাকে, অল্প একটু চার্জ বেরাবে, তাহলে তারা কিছুটা চার্জ কন্ডাক্ট করতে পারবে, তারা নন কন্ডাক্টর হবে না, পোলাররা পুওর কন্ডাক্টর হবে। তাহলে আয়নিকরা প্রচুর আয়ন্স ছড়িয়ে দিচ্ছে, প্রচুর চার্জ ছড়িয়ে দিচ্ছে, তাই অনেক বেশি কারেন্ট কন্ডাক্ট করতে পারবে। আর কোভ্যালেন্টরা যদি নন পোলার হয় একদম কারেন্ট কন্ডাক্টই করতে পারবে না, আর যদি পোলার হয় অল্প কারেন্ট কন্ডাক্ট করতে পারবে। ডিফারেন্সটা পড়ে নিই। কন্ডাক্টিভিটি, আয়নিক কম্পাউন্ডস ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন সলিড স্টেট বাট আর গুড কন্ডাক্টার্স ইন দ্য ফিউজড অর অ্যাকুয়াস স্টেট। তাহলে ভালো করে ভাবো, আমি ফার্স্টেই বললাম ইলেকট্রোলাইট হিসাবে যখন থাকবে, যখন আয়নিক কম্পাউন্ডসরা ইলেকট্রোলাইট হিসাবে থাকবে মানে ফিউজ স্টেট, লিকুইড স্টেট বা অ্যাকুয়াস স্টেট। অ্যাকুয়াস আর লিকুইডের ডিফারেন্সটা কি? লিকুইড মানে নিজস্ব স্টেট, সে লিকুইড হয়েই আছে, আর অ্যাকুয়াস মানে হয়তো সলিড ছিল কিন্তু তাদেরকে আমরা জলের সাথে মিশিয়ে দিয়েছি। যে কোনো সলিড, লিকুইড বা গ্যাসকে আমরা যদি জলের সাথে মিশিয়ে দিই সেটাকে বলি অ্যাকুয়াস স্টেট। তাই আয়নিক কম্পাউন্ডরা অ্যাকুয়াস স্টেটে বা লিকুইড, যেটাকে আমরা ফিউজড বলি, মোল্টেন বলি, এই দুটো স্টেটে কিন্তু কারেন্ট কন্ডাক্ট করতে পারবে।
কিন্তু তখন যখন তারা সলিড স্টেটে থাকে তখন তারা আয়ন্স ফর্মে ব্রেক করে না, টাইট হয়ে জুড়ে থাকে, কারণ স্ট্রং বন্ড তো, তখন কিন্তু তারা কারেন্ট কন্ডাক্ট করতে পারবে না, একমাত্র লিকুইড বা অ্যাকুয়াসেই পারবে। আর কোভ্যালেন্টের ক্ষেত্রে নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এটা কারা হবে? নন পোলাররা, নন পোলাররা। আর পোলাররা কি হবে বললাম? পোলাররা স্লাইটলি কন্ডাক্ট করবে, মানে পুয়ার কন্ডাক্টর। এই যে অন পাসিং ইলেকট্রিসিটি ডিসোসিয়েশন টেক্স প্লেস আয়নিক কম্পাউন্ডসের, আর আয়নাইজেশন হয় পোলার কম্পাউন্ডসের। এইটা আমরা ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে ভালো করে পড়বো, দ্য ডিফারেন্স বিটুইন ডিসোসিয়েশন অ্যান্ড আয়নাইজেশন। ডিসোসিয়েশন মানে জাস্ট ব্রেক করে যাওয়া, সেপারেট হয়ে যাওয়া, আর আয়নাইজেশন মানে আয়ন্স তৈরি হওয়া। তো এইটা ইন ডিটেলসে আমরা ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে পড়ব। সলিউবিলিটি খুব ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে। সলিউবিলিটি, আয়নিক কম্পাউন্ডসরা ওয়াটারে সলিউবেল হয় কিন্তু অর্গানিক সলভেন্টে সলিউবেল হয় না। কোভ্যালেন্ট কম্পাউন্ডরা আবার ওয়াটারে ইনসলিউবেল হয় কিন্তু অর্গানিক সলভেন্টে সলিউবেল হয়, জাস্ট উল্টোটা। আর রেট অফ রিয়াকশন, আয়নিক কম্পাউন্ডরা খুব তাড়াতাড়ি রিয়াকশনে টেক পার্ট করতে পারে ইন দ্য ফর্ম অফ আয়ন্স, কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডরা খুব স্লো রিয়াকশন করে, খুব স্লো রিয়াকশন হয়। তো ডিফারেন্সগুলো খুব ইজি, আমরা যেরকম প্রপার্টিজ পরপর পড়ে এসেছি সেরকমই কিছু প্যারামিটার দিয়ে আমরা ডিফারেন্সটা পড়বো ফর আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট। এইটা ভালো করে নোট করে নাও, তাহলে আমাদের চ্যাপ্টারের ম্যাক্সিমাম পোর্শনই হয়ে যাবে, শুধুমাত্র কোঅর্ডিনেট কম্পাউন্ডটা বাকি থাকবে। নেক্সট যে টপিকটা পড়ছি, এফেক্ট অফ ইলেকট্রিসিটি অন ইলেকট্রোভ্যালেন্ট অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড। আরেকটা অর্গানিক কম্পাউন্ড দিয়েও আমি দেখিয়ে দেবো। তো এইখানে একটা ইলেকট্রোলাইটিক সেল নিয়েছি। কি নিয়েছি? ইলেকট্রোলাইটিক সেল, যার মধ্যে ইলেকট্রোলাইসিস হয়। এখন তোমাদের চ্যাপ্টারটা যখন পড়াবো পুরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন শুধু বোঝো এইখানে সলিউশন যেটা নিই সেটাকে বলা হয় ইলেকট্রোলাইট, তার মাধ্যমে আমরা কারেন্ট পাঠাবো, আর এখানে একটা বাল্ব রেখেছি, তার মধ্যে কি চেঞ্জেস হয় সেটা আমরা অবজার্ভ করব। এই অবজারভেশনটা কোশ্চেন ফরম্যাটেও আসে আমাদের আইসিএসসিতে, আবার অনেক সময় অনেক স্কুলে প্রজেক্টেও করতে দেয় যে এরকম একটা ইলেকট্রোলাইটিক সেল নিয়ে কি চেঞ্জেস হচ্ছে সেটা বলো বা দেখাও, প্রজেক্টে লেখো। তো আমরা তিন ধরনের কম্পাউন্ড নিই। ফার্স্ট হচ্ছে NaCl, আয়নিক কম্পাউন্ড। এটা কোন স্টেটে নিতে হবে স্যার? আমি লিকুইড স্টেটে নিলাম, অ্যাকুয়াসেও নেওয়া যায় বা লিকুইড স্টেট। সেকেন্ড নিলাম HCl, HClটা কি? লিকুইড স্টেটেই নিলাম, কোভ্যালেন্ট কম্পাউন্ড। থার্ড আমি আরেকটা নিয়ে নিচ্ছি এখানে, গ্লুকোজ, অর্গানিক সলভেন্ট। একটু আগেই যেটা পড়লাম, কোভ্যালেন্টরা যেখানে সলিউবেল হয়। তো যদি ফার্স্ট HCl নিই, NaCl নিই, যদি ফার্স্টে NaCl নিই তাহলে কি চেঞ্জেস হবে? মানে এই সলিউশনটাই NaCl নেব, লিকুইড NaCl। NaCl এ ব্যাটারি থেকে কারেন্ট পাঠালে Na প্লাস আর Cl মাইনাসে ব্রেক করে যাবে। আয়নিক বন্ড আমরা বললাম ফিউজ স্টেট বা অ্যাকুয়া স্টেটে নিলে আয়ন্সে ব্রেক করে যায়, তাহলে এইখানে সব আয়ন্স ভরে থাকবে, অনেক অনেক NaCl থাকবে, অনেক অনেক Na প্লাস আর অনেক অনেক Cl মাইনাস ভরে থাকবে। তাহলে ভালো করে ভাবো, এতগুলো যদি আয়ন্স থাকে ইলেকট্রোলাইটে তাহলে চার্জ অনেক ইনক্রিজ করে যাচ্ছে, আর চার্জ ইনক্রিজ করলে কারেন্ট বেশি বেশি যেতে পারবে। আর যদি কারেন্ট এখান থেকে ক্যারি ফরওয়ার্ড হয়, কারেন্ট যদি এখান থেকে ক্যারি ফরওয়ার্ড হয় ডিউ টু লার্জ অ্যামাউন্ট অফ চার্জেস বা ইলেকট্রোলাইটস আয়ন্স, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো বাল্বটা গ্লো করছে। আমাদের কোনো সুইচ দিতে হচ্ছে না বাল্ব গ্লো করানোর জন্য, আমরা একটা সল্ট সলিউশন নিয়ে নিলাম। এই এক্সপেরিমেন্ট কিন্তু বাড়িতেও করে দেখতে পারো। একটা সল্ট সলিউশন যদি নিয়ে নিই, সেটা ব্রেক করে যাবে আয়ন্সে, আর কিছুক্ষণ পরেই কারেন্ট পাঠালে বাল্ব গ্লো করতে থাকবে। তাহলে ফার্স্ট অবজারভেশন হবে যদি NaCl দিই তাহলে বাল্বে গ্লো করবে, বাল্ব শাইন করবে। নেক্সট যদি HCl দিই, HCl স্যার কারেন্ট পাঠালে কিসে ব্রেক করবে? HCl কারেন্ট পাঠালে H প্লাস প্লাস Cl মাইনাস সে আয়নাইজড হবে। কিন্তু আমরা জানি HCl পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, ওর মধ্যে পুরোপুরি চার্জ থাকে না, পার্শিয়াল চার্জ থাকে। তাই NaCl যদি 99% ব্রেক করতে পারে আয়ন্সে, HCl ধরে নাও সাপোজ সে ভ্যালু বলছি
হয়তো 30% ব্রেক করতে পারবে আয়ন্সে, কারণ ওরা পোলার, ওরা পুরোপুরি চার্জ তৈরি করতে পারে না, অল্প কিছু চার্জ তৈরি করতে পারবে। তখন গিয়ে এইখানে ভালো করে দেখো, এইখানে কিছু কিছু H প্লাস আর কিছু কিছু Cl মাইনাস থাকবে, খুব কম ভ্যালু, অল্প অল্প থাকবে। তাহলে চার্জ কম, তাহলে কারেন্ট কি পাস করবে? অল্প কারেন্ট পাস করবে। বাল্বের কি চেঞ্জেস হবে? তখন কিন্তু বাল্ব গ্লো করবে না, তখন কিন্তু বাল্ব গ্লো করবে না, তখন বাল্ব কি করবে? ডিম লাইট হবে, তখন বাল্ব ডিম লাইট জ্বলবে, অল্প একটা আলো পাওয়া যাচ্ছে, গ্লো করছে না। কেন? চার্জ বেশি পাইনি, অল্প চার্জ পেয়েছে, অল্প কারেন্ট পাস হয়েছে, আর অল্প কারেন্ট পাস হলে অল্পই জ্বলবে। তাই আয়নিক কম্পাউন্ডে বাল্ব গ্লো করছে আর কোভ্যালেন্টে বাল্ব ডিম জ্বলছে, যেটা আমরা এই কন্টেস্টে বুঝতে পারছি। আমরা আরেকটা যদি দেখি, গ্লুকোজ অর্গানিক সলভেন্ট, এইখানে যদি আমরা কারেন্ট পাস করাই, এইখানে যদি আমরা কারেন্ট পাস করাই, গ্লুকোজ কিন্তু কোনো আয়ন্সেও ভাঙে না, আবার পোলার কোভ্যালেন্টের মতন আয়নাইজডও হয় না। তাই এখানে কোনো আয়ন্সে ব্রেক হবে না, গ্লুকোজ ইন দ্য ফর্ম অফ গ্লুকোজই থাকবে, কোনো চেঞ্জেস দেখাবে না। তাই এইখানে সলিউশনেও গ্লুকোজটা গ্লুকোজ হিসাবেই থাকবে, কোনো আয়ন্স দেবে না। আর যদি কোনো চার্জই না থাকে তাহলে কারেন্ট পাস করতে পারবে না, আর যদি কারেন্ট না পাস করে তাহলে বাল্বের কি চেঞ্জেস দেখা যাবে? যদি কারেন্ট না পাস করে তাহলে বাল্ব সুইচ অফ থাকবে, মানে অফ থাকবে, বাল্ব জ্বলবে না, বাল্ব অফ থাকবে। তো ফার্স্ট কম্পাউন্ডে আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট কম্পাউন্ডে আমাদের আয়নিক কম্পাউন্ড, বিট NaCl, MgCl2, CO, যা যে কোনো আয়নিক কম্পাউন্ড যেটা আমরা লিকুইড স্টেট বা অ্যাকুয়াসে নেব, সেইটা আয়ন্স ফর্ম করে বাল্বকে গ্লো করাবে। সেকেন্ড HCl, যেটা আমরা পোলার, যে কোনো পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড নেব, সেইটা আয়নাইজ ফর্মে গিয়ে কিছুটা আয়ন্স দিয়ে বাল্ব ডিম ভাবে জ্বলবে। আর কোনো যদি অর্গানিক সলভেন্ট দিই যেটা নাকি আয়ন্সে ব্রেকই করে না, সেখানে বাল্ব কিন্তু অফ থাকবে। তো এই ডিফারেন্সটা ভালো করে নোট করে নাও। এরপরেই আমরা যাব কোঅর্ডিনেট কম্পাউন্ড, আমাদের লাস্ট কম্পাউন্ড, লাস্ট টাইপ অফ বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং। তার আগে এই ডিফারেন্সটা তিনটের ভালো করে নোট করে নাও। এরপর চলে যাচ্ছি কোঅর্ডিনেট কম্পাউন্ডে। আমরা আয়নিকে কি দেখলাম? মেটালরা ইলেকট্রন লুজ করবে বা ডোনেট করবে, নন মেটালরা সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে, মানে ট্রান্সফার করছে। কোভ্যালেন্টে কি দেখলাম? ইলেকট্রন শেয়ার হবে। কোঅর্ডিনেটে একজন ইলেকট্রন ট্রান্সফার করবে, কিন্তু কন্ডিশন, পুরোপুরি দিয়ে দেবে না। মেটাল কি হচ্ছিল? নন মেটালকে পুরোপুরি দিয়ে দিচ্ছিল, মেটালের একটা আলাদা চার্জ তৈরি হচ্ছিল, নন মেটালের একটা আলাদা চার্জ। এইখানে ইলেকট্রন পেয়ার শেয়ার তো করবে, কিন্তু ওর কন্ডিশনটা থাকবে যে যাকে শেয়ার করছে তাকেও একসাথে ওর সাথে মিলে একটা চার্জ ফর্ম করতে হবে, আলাদা আলাদা পজিটিভ নেগেটিভ হবে না। এইখানে শেয়ার করছে, ফার্স্টে ইলেকট্রন ট্রান্সফার করছে, তারপরে একটা শেয়ার করে একটা চার্জ নিচ্ছে, মানে এখানে ট্রান্সফারও থাকবে আবার শেয়ারও থাকবে। তো ভালো করে আমরা আগে ডেফিনেশনটা পড়ে নিই। The bond formed between two atoms by sharing a pair of electrons provided entirely by one of the combining atom. তো কি বললাম? একজন ইলেকট্রন শেয়ার করবে, একজন ইলেকট্রন ট্রান্সফার করবে আরেকজনের কাছে, তারপর দুজন মিলে শেয়ার ফর্মে থাকবে। কিন্তু ইলেকট্রনটা একজনই ট্রান্সফার করবে, আরেকজন কিন্তু শেয়ার করবে না, কারণ তার ইলেকট্রনই থাকবে না। এই বন্ডটাকে ডেটিভ বন্ডিংও বলে বা কোআয়নিক বন্ডিংও বলে, জাস্ট নামটা জেনে রাখতে হবে। এইখানে যেই অ্যাটমটা ইলেকট্রন শেয়ার করছে তাকে বলা হবে ডোনার, আর যেই অ্যাটমটা শেয়ারিংয়ে টেক পার্ট করছে কিন্তু নিজে শেয়ার করছে না তাকে বলা হবে অ্যাকসেপ্টার। তাহলে কোঅর্ডিনেট বন্ড কি? যেখানে একটা মলিকিউল থাকবে বা কম্পাউন্ড থাকবে আর আরেকটা আয়ন থাকবে। মলিকিউল বা কম্পাউন্ডটা ইলেকট্রন পেয়ার শেয়ার করবে, অন্য যেই আয়নটা থাকবে সে শেয়ারিংয়ে টেক পার্ট করবে, কিন্তু নিজের কোনো শেয়ার পেয়ার থাকবে না, অন্যের শেয়ারটা নিয়েই টেক পার্ট করবে।
আর তাদের ওভারঅল একসাথে মিলিয়ে একটাই চার্জ থাকবে। যে ইলেকট্রন শেয়ার করছে সে হবে ডোনার, আর যে অ্যাকসেপ্ট করছে সে হবে অ্যাকসেপ্টার। কন্ডিশনটা খুব ভালো করে দেখো, one of the two atoms must have at least one lone pair of electron. লোন পেয়ার কাদের থাকে? যেমন অক্সিজেন দুটো লোন পেয়ার থাকে, নাইট্রোজেন একটা লোন পেয়ার থাকে। তো এইগুলোকে বলা হয় লোন পেয়ার, যারা বন্ডিংয়ে যেই ইলেকট্রনসটা টেক পার্ট করে না তাদেরকে বলা হয় লোন পেয়ার, যারা এক আলাদা করে পড়ে থাকে। তো এইরকম একটা অ্যাটম লাগবে যাদের লোন পেয়ার মিনিমাম একটা লোন পেয়ার থাকবে। লোন পেয়ার মানে কিন্তু এই দুটো মিলিয়ে একটা পেয়ার বলা হচ্ছে। এইখানে নাইট্রোজেনের ক্ষেত্রে একটা লোন পেয়ার, অক্সিজেনের ক্ষেত্রে দুটো, তাই মিনিমাম একটা লোন পেয়ার থাকতে হবে। আর সেকেন্ড অ্যাটমটায় শর্ট অফ অ্যাটলিস্ট আ পেয়ার অফ ইলেকট্রন, মিনিমাম দুটো ইলেকট্রনের শর্টেজ থাকতে হবে। কার থাকে? কার থাকে স্যার? এইচ প্লাস। এইচ প্লাসের কটা ইলেকট্রন? 0 ইলেকট্রনস। তাই তারা ডুপ্লেট হতে গেলে কত শর্টেজ? দুটো ইলেকট্রনের শর্টেজ। আর লোন পেয়ারও কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন। তাই একটা অ্যাটম থাকতে হবে যার লোন পেয়ার আছে, আরেকটা আয়ন থাকতে হবে এইচ প্লাস যার দুটো ইলেকট্রনের শর্টেজ আছে। এইবার আমরা স্ট্রাকচারগুলো দেখে নিই, তাহলেই কোঅর্ডিনেট বন্ডিং ক্লিয়ার হবে। ফার্স্ট যেটা বলছে ফর্মেশন অফ হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন মানে H3O+। ভালো করে দেখো, ওয়াটার কি কোভ্যালেন্ট কম্পাউন্ড, যেটা একটু আগে দেখালাম। তাহলে ওয়াটার কোভ্যালেন্ট কম্পাউন্ড, যেই অক্সিজেনে দুটো লোন পেয়ার আছে, আর সাথে আমরা কাকে নেব? একটা H+ নেব। তাহলে অক্সিজেন লোন পেয়ারটা ডোনেট করবে, অ্যাজ আ ডোনার ডোনেট করবে হাইড্রোজেনকে, আর হাইড্রোজেনকে আলাদা থাকতে দেবে না। কন্ডিশন কি বলেছিলাম? ডোনেট তো করছে কিন্তু ওকে নিজের মধ্যে ঢুকিয়ে নেবে। তাহলে একটাই কম্পাউন্ড তৈরি হবে। আগে দুটো হাইড্রোজেন ছিল, এখন তাহলে কটা হাইড্রোজেন হলো? 3টে, আর অক্সিজেন একটা। আর আমরা জানি ইলেকট্রন ডোনেট করাকে আমরা কি চার্জ হিসাবে বলি? পজিটিভ চার্জ। তাই এইভাবেই তৈরি হবে H3O+, যেটাকে আমরা বলবো হাইড্রোনিয়াম আয়ন, যেখানে একটা কম্পাউন্ডের মধ্যে একটা এলিমেন্ট থাকতে হবে যার লোন পেয়ার আছে, আরেকটা H+ আয়ন থাকতে হবে। লোন পেয়ার ডোনেট হবে H+-এ, আর H+কেও নিজের মধ্যে ইনক্লুড করিয়ে H3O+ তৈরি করবে। খুব ক্লিয়ার, খুব ইজি ব্যাপারটা। ভালো করে ড্র করে নাও তোমরাও। প্র্যাকটিস না করলে কিন্তু ইলেকট্রন ডট স্ট্রাকচার এক্সামে ভুল হয়ে যাবে, তাই নিজেরা হাতে এঁকে প্র্যাকটিস করো। এরপরে আমরা দেখছি সেলফ আয়নাইজেশন অফ ওয়াটার, খুব ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, ওয়াটার কিসে ব্রেক করে? ইলেকট্রোলাইট হিসাবে যখন থাকে H+ প্লাস OH-। এই OH- বলা হয় হাইড্রোক্সিল আয়ন, এটা মাথায় রাখবে। ফর্মেশন অফ হাইড্রোক্সিল আয়ন ওয়াটার যখন ব্রেক করে। এইবার ওয়াটার মলিকিউল তো একটা নেই, অনেকগুলো আছে, তাই এরকম আরেকটা ওয়াটার মলিকিউলের সাথে রিয়্যাক্ট করে এই H+টা, যেই H+টা ব্রেক করে বেরালো। সেখানে কি বন্ডিং হবে? একটু আগেই দেখালাম, অক্সিজেন লোন পেয়ার দেবে, ওকে নিজের দিকে টেনে নিয়ে তৈরি করবে H3O+, যেটাকে বলা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন। তাই ওয়াটার ব্রেক করে H+ আর OH- দিল, যেখানে আমরা হাইড্রোক্সিল আয়নের ফরমেশনটা পেয়ে গেলাম। কিন্তু এই H+ আরেকটা ওয়াটার মলিকিউলের সাথে কোঅর্ডিনেট বন্ডিং করে তৈরি করবে H3O+, যেটা হাইড্রোনিয়াম আয়ন। এই H3O+টা অ্যাসিড হিসাবে বিহেভ করে, এই OH- বেস হিসাবে বিহেভ করে। তাহলে ভালো করে বোঝো, এরকম দুটো ওয়াটার মলিকিউল, এই একটা এই একটা, দুটো ওয়াটার মলিকিউল মিলে তৈরি করছে H3O+ আর OH-। এইটাকেই বলা হয়, এই প্রসেসটাই, পুরো প্রসেসটাকে বলা হয় সেলফ আয়নাইজেশন অফ ওয়াটার। সো সেলফ আয়নাইজেশন ওয়াটারে আমরা ফার্স্টে দেখব ওয়াটার ব্রেক করবে H+ আর OH- আয়নে। সেখান থেকে আমরা হাইড্রোক্সিল আয়নটা পেয়ে গেলাম, যেটা বেস হিসাবে বিহেভ করলো। এবার এই H+টাই আরেকটা ওয়াটার মলিকিউলের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করবে হাইড্রোনিয়াম আয়ন,
যেটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করব। তো এখানে দুটো ওয়াটার মলিকিউল আসছে আমাদের রিঅ্যাকশানে, দুটো ওয়াটার মলিকিউল আমাদের ব্রেক করে পাচ্ছি আমরা একটা হাইড্রোনিয়াম আয়ন, একটা হাইড্রোক্সিল আয়ন। এটাকেই বলা হয় সেলফ আয়নাইজেশন অফ ওয়াটার। খুব ইম্পর্টেন্ট, লিখে নাও, ভালো করে নোট করে নাও। এইটা আশা করি নোট হয়ে গেছে। এরপর আমাদের ফরমেশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা খুব স্পেশাল কোশ্চেন। কেন অ্যামোনিয়াম ক্লোরাইড কেন স্পেশাল? এইটা এমন একটা কম্পাউন্ড যার মধ্যে তিনটে টাইপেরই বন্ডিং আছে, কোভ্যালেন্ট বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং, আয়নিক বন্ডিং। কিভাবে আছে আগে সেটা দেখে নিই, সেটা দেখলেই আমাদের ফরমেশনটা ক্লিয়ার হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl। তাহলে NH4Cl কিভাবে প্রিপেয়ার্ড হচ্ছে? ফার্স্টে অ্যামোনিয়া প্রিপেয়ার্ড হবে। ফার্স্টে আমি ওয়ার্ডেই লিখি, সুবিধা হবে তাহলে তোমাদের। ফার্স্টে প্রিপেয়ার্ড হবে অ্যামোনিয়া। কিভাবে প্রিপেয়ার্ড হবে? স্যার নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে। তিনটে হাইড্রোজেন আছে। এবার ভালো করে দেখো, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? 3 আর হাইড্রোজেনের 1। তাহলে এই হাইড্রোজেনের সাথে এই নাইট্রোজেন একটা শেয়ার করবে ইলেকট্রন, নাইট্রোজেনের সাথে এই হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করবে, এই হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন আরেকটা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে টোটাল নাইট্রোজেন তিনটে ইলেকট্রন শেয়ার করছে তিনটে হাইড্রোজেনের সাথে, যেটা আমরা এইভাবে বলতে পারি। সেখান থেকে ফর্ম হচ্ছে কি অ্যামোনিয়া, NH3। আর একটা দেখো লোন পেয়ার হিসেবে থেকে যাচ্ছে, একটা পেয়ার অফ ইলেকট্রন লোন পেয়ার হিসেবে থেকে যাচ্ছে। এটা কি টাইপের বন্ডিং স্যার? শেয়ার করে হয়েছে, কোভ্যালেন্ট বন্ডিং। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যামোনিয়া তৈরি হয়েছে ভায়া কোভ্যালেন্ট বন্ডিং। এরপরে স্টেপে কি হবে? এটা স্টেপ নাম্বার 1। নেক্সট স্টেপ, আমরা কোভ্যালেন্ট বন্ডিং এ অ্যামোনিয়া পেয়ে গেলাম। এইবার তার সাথে যদি আমরা একটা H+ নিয়ে নিই, তাহলে বলেছিলাম একটা এলিমেন্টের লোন পেয়ার থাকতে হবে, আরেকটা H+ থাকতে হবে, তাহলেই তৈরি হয় কোঅর্ডিনেট বন্ড। লোন পেয়ারটা H+ কে দিয়ে দেবে আর H+ কে নিজের মধ্যে ইনক্লুড করে নেবে। তাহলে H আগে 3টে ছিল, এখন 4টে হচ্ছে। তাহলে NH4 আর ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে, তার মানে NH4+। এটাকে বলা হয় অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। তাহলে স্যার এইটা কি টাইপের বন্ডিং হয়ে গেল? কোঅর্ডিনেট বন্ডিং হয়ে গেল। তাহলে আফটার ফরমেশন অফ অ্যামোনিয়া বাই কোভ্যালেন্ট বন্ডিং, অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ H+ টু গিভ অ্যামোনিয়াম আয়ন ভায়া কোঅর্ডিনেট বন্ডিং। দুটো টাইপের বন্ডিং আমরা এখনই দেখে নিলাম। লাস্টে কি হবে দেখি। NH4+ আছে আমাদের কাছে, আর যদি একটা Cl- আয়ন থাকে, NH4+ আর Cl- আয়ন্সদের মধ্যে বন্ডিং হচ্ছে, সেইটা কি টাইপের বন্ডিং? ফার্স্ট থেকেই পড়ে আসছি, আয়নিক বন্ডিং। আয়নিক বন্ডিং, এটা কি টাইপের বন্ডিং হচ্ছে? আয়নিক বন্ডিং। তাহলে ওভারঅল যদি আমরা দেখি যে এই NH4Cl-টা তৈরি হওয়ার মানে প্রতিটা স্টেপ যদি দেখি, ফার্স্ট স্টেপে অ্যামোনিয়া তৈরি হলো ভায়া কোভ্যালেন্ট বন্ডিং, সেকেন্ড স্টেপে অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো ভায়া কোঅর্ডিনেট বন্ডিং, আর লাস্ট Cl- এর সাথে এই অ্যামোনিয়াম আয়ন পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একসাথে, তাহলে আয়ন্সদের মধ্যে বন্ডিং কি তৈরি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তাই যদি কোনো কম্পাউন্ডের নাম জিজ্ঞেস করে যার মধ্যে অল টাইপ অফ বন্ডিং প্রেজেন্ট আছে, আমরা কি বলবো? অ্যামোনিয়াম ক্লোরাইড ফর শর্ট কোশ্চেন। আর লং কোশ্চেনে যদি ফরমেশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড দেখায়, আমরা কিন্তু একবারে আঁকতে পারবো না, আমাদের স্টেপে স্টেপে দেখাতে হবে। ফার্স্টে কোভ্যালেন্ট বন্ডিং তৈরি হবে অ্যামোনিয়ার, তারপরে কোঅর্ডিনেট বন্ডিং তৈরি হবে অ্যামোনিয়াম আয়নে, আর লাস্টে গিয়ে আয়নিক বন্ডিং টু ফর্ম NH4Cl। তো এই হলো আমাদের সিলেবাস কেমিক্যাল বন্ডিং এর ফর ক্লাস 10 ICSC। যা যা ছিল আমরা ইন ডিটেলসে পড়লাম, আর পুরোটা তোমাদের নোটস ফর্মে করিয়ে দিয়েছি।
তাই যাদের বই থেকে একটু হলেও পড়তে অসুবিধা হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট থাকবে পুরো নোটসটা খাতায় কপি করো, শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওর সাথে বসে বসে পুরো নোটসটা খাতায় কপি করো, পুরো চ্যাপ্টারটা কিন্তু তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর এর মধ্যেই কিন্তু তোমরা কোশ্চেন্স পাবে। আমরা কোশ্চেন অ্যান্সারের আলাদা সিরিজ আনবো, কিন্তু তার আগে থিওরিটা তোমরা পড়ে পুরো কমপ্লিট করো। পিরিয়ডিক টেবিল পড়িয়ে দিলাম, এবার কেমিক্যাল বন্ডিংও হয়ে গেল। নেক্সট দেখি আমাদের কি আসবে। সো কামিং আপ নেক্সট অ্যাজ ইউজুয়াল আমাদের চ্যাপ্টার নাম্বার 3 ফর আইসিএসসি অ্যাসিড বেস অ্যান্ড সল্ট। তার আগে আশা করব বাকি দুটো চ্যাপ্টার তোমরা কমপ্লিট করে রাখবে, কারণ খুব শিগগিরই আমরা চ্যাপ্টার নাম্বার 3 নিয়ে চলে আসব, অ্যাসিড বেস আর সল্ট। তাই আমাদের সাথে জুড়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর প্রতিটা চ্যাপ্টার আমাদের সাথে সাথে কমপ্লিট করতে থাকো, কারণ বোর্ডস আর হাতে কিছু মাস বাকি। তার আগেই আমরা সব চ্যাপ্টার ওয়ান শট ভিডিওতে কমপ্লিট করে কোশ্চেন অ্যান্সার পিওয়াইকিউজ রাউন্ডে চলে যাবো। তার আগে তোমরাও কিন্তু ফুল সিলেবাস আমাদের সাথে কমপ্লিট করে রাখো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থাকো, খুব ভালো করে পড়াশোনা করো।